ভালোবাসার মানুষের সাথে সংসার করার আশায় পবিত্র মিলনের আকাঙ্ক্ষায় সে ছুটে এসেছে, কিন্তু সে মানুষটি নাকি মৃত। মৃদুল অবাক চোখে তার মা বাবার দিকে তাকায়। কেমন স্বপ্ন লাগছে সব। পুলিশ এসে ভিড় কমিয়ে দেয়, লাশের আশপাশ থেকে সবাইকে সরে যেতে বলে। মৃদুল বোকা বোকা চোখে পুলিশদের দিকে তাকায়। একজন পুলিশ তার বাহু ধরে সরে যেতে বললে মৃদুল পূর্ণাকে অনুরোধ করে বলল, পূর্ণা, এই পূর্ণা, উঠো, আমার শেষ কথাটা রাখো, উঠো তুমি, আমি তোমার নিয়ে যেতে আইছি। মৃদুল দ্রুত ব্যাগের চেন খুলল, তার হাত কাঁপছে। এসব কি হলো? কেন হলো? পৃথিবীটা এরকম করে ভেঙে যাচ্ছে কেন? বুকের ভেতর কিসের এত শব্দ? সে ব্যাগ থেকে লাল টুকটুকে বেনারসি বের করল। তারপর সেই বেনারসি পূর্ণার গায়ে জড়িয়ে দিয়ে পূর্ণাকে বলল, আমরা যে ঘরের সংসার পাতাম সেই ঘর আমি সাজে আইছি পূর্ণা, সুন্দর করে সাজে আইছি। পুলিশ তাড়া দিচ্ছে। কেউ ছোঁয়ার আগে লাশ তারা নিয়ে যাবে পরীক্ষার জন্য। খুন হওয়া লাশ ছোঁয়ার অনুমতি নেই। কিন্তু মৃদুল জাপটে ধরে রেখেছে পূর্ণাকে। পদ্মজা দূরে বসে আছে, হাঁটুতে থুতুনি ঠেকিয়ে মৃদুলকে দেখছে। তার ঠোঁটে হাসি লেগে আছে, যেন সত্যি মৃদুল বিয়ে করতে এসেছে, আর বিয়ে হচ্ছে। মানুষগুলো একবার পদ্মজাকে দেখছে, আরেকবার মৃদুলকে। মৃদুলের বাবা মৃদুলকে বলে পূর্ণাকে ছেড়ে দিতে। মৃদুল আরো শক্ত করে ধরে। সে বিড়বিড় করছে, পূর্ণাকে কানে কানে কিছু বলছে। যখন দুজন লোক মৃদুলকে টেনে তুলতে নিল, মৃদুল চিৎকার করে কেঁদে উঠল, পূর্ণা, আমার পূর্ণা, তুমি উঠো না কেন? আম্মা, আম্মা তুমি কই? আম্মা, চুড়ি বাইর করো, আলতা বাইর করো, আরো কি কি আছে না সব বাইর করো আম্মা। পূর্ণারে সাজাইবা সবাই, আমি বিয়া করুম আম্মা। আম্মা, আম্মা পূর্ণারে উঠতে কও। আম্মা, আম্মা ওরে কারা মারছে আম্মা? মৃদুলের পাগলামি দেখে ভরকে যান জুলেখা। এত বড় ছেলে কেমন হাউমাউ করে কাঁদছে। তিনি দৌড়ে মৃদুলের পাশে আসেন। মৃদুল জুলেখার দিকে তাকিয়ে বলল, আম্মা, মরা মানুষের বিয়া করা যায় না? আমার বিয়ে দাও আম্মা, এরপর এক লোকে কবর দাও। আমি ওরে ছাড়া কেমনে থাকুম আম্মা? আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। চলছে ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসটির দ্বিতীয় ভাগ। আজকে শুনবেন 10ম পর্ব। যারা পূর্বের পর্বগুলো এখনো শোনেননি, আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে দেয়া আছে, আশা করি শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা বেশি বেশি করে শেয়ার করলে আমরা গল্প পড়ার উৎসাহ পাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুনতে থাকুন ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসটির দ্বিতীয় ভাগ, 10ম পর্ব। পদ্মজা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফরিনার কবরের পাশে গেল। সাথে নিয়ে এসেছে গোলাপ, জারবেরা, গাঁদা ও চন্দ্রমল্লিকা গাছের চারা। ফরিনার কবরের চেয়ে একটু দূরে গর্ত খুঁড়ল। প্রথমে গোলাপ গাছের চারা রোপণ করে। রিদওয়ান অন্দরমহল থেকে বেরিয়ে পদ্মজাকে দেখে সেকেন্ড তিনেকের জন্য দাঁড়ালো। তার চোখে মুখে আনন্দের ছাপ। তারা গত 2 দিন পদ্মজার ওপর কোনো রকম চাপ প্রয়োগ করেনি এবং বাজে আচরণও করেনি। পদ্মজা প্রথম যখন ব্যাপারটা ধরতে পারল, অবাক হয়েছিল। পরে আন্দাজ করে নিয়েছে আড়ালে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে। পদ্মজা স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে সর্বক্ষণ ওত পেতে থেকেছে, সাবধান থেকেছে। কিন্তু কোনো আক্রমণ এখনো আসেনি। রিদওয়ান পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়িয়েও সেদিকে গেল না। পদ্মজার উদ্দেশ্যে শীষ বাজিয়ে যেখানে যাচ্ছিল সেদিকে চলে যায়।
পদ্মজা শীষ শুনেও তাকালো না। সে বুঝতে পেরেছে শীষটা কে দিয়েছে। পদ্মজা আরেকটা গর্ত খুঁড়ল চন্দ্রমল্লিকার জন্য। আমির জানালা খুলে বাইরে তাকালো। সঙ্গে সঙ্গে চোখে মুখে এক মুঠো বাতাস আর তীব্র আলো ঝাঁপিয়ে পড়ে। আমির চোখ ছোট ছোট করে ফেলল, তারপর চারপাশে চোখ বুলালো। অন্দরমহলের কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না, কারো সারা শব্দও নেই। বাড়িটা মৃত হয়ে গেছে। একসময় কত শোরগোল ছিল। শাহানা, শিরিন, রানী, লাবণ্য, ফরিনার মতো ভালো মনের সহজ সরল মানুষগুলোও ছিল, কিন্তু এখন কেউ নেই। লাবণ্যর বিয়ে হওয়ার কথা ছিল, হয়েছে কি? লাবণ্য নিজের ভাইকে ছাড়া কি করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল? আর রানী? রানী ভাগ্যের সাথে অভিমান করে কোথায় হারিয়ে গেল? আদৌ বেঁচে আছে, নাকি অভিমানের পাল্লাটা এতই ভারী যে সইতে না পেরে নিজেকে উৎসর্গ করেছে? আমির দীর্ঘশ্বাস ছাড়ল। সে ফরিনার কবরের দিকে তাকালো। পদ্মজা বাঁশের কঞ্চি নেয়ার জন্য দাঁড়িয়েছে মাত্র। তার সাদা শাড়ির আঁচল মাটি ছুঁই ছুঁই। শাড়ির একপাশে কাদা মাখানো। সাদা শাড়ি পরা অবস্থায় পদ্মজাকে দেখে আমিরের আত্মা স্তব্ধ হয়ে যায়। সে চেয়ার খামচে ধরে। বুকের ভেতর সূচের মতো তীক্ষ্ণ একটা যন্ত্রণা শুরু হয়। ক্ষণ মুহূর্তের পার্থক্যে সেই যন্ত্রণা বুক ছাপিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ব্যাখ্যাতীত যন্ত্রণার অনুভূতিতে তার ভেতরটা গাঢ় হয়ে যায়। সে 3 রাত 2 দিন পাতাল ঘরে থেকে আজ সকালে বেরিয়ে এসেছে। অন্দরমহলে না গিয়ে সোজা আলগা ঘরে চলে আসে। মগার পাশে গিয়ে শুয়ে পড়ে। মগা আমিরকে তার পাশে শুতে দেখে চমকায়, তবে উদ্ভ্রান্ত আমিরের সাথে কথা বলার সাহস হয় না। সে মেরুদণ্ড সোজা করে চুপচাপ শুয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর আমির ঘুম ঘুম চোখে বলল, আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে। মগা সোজা থেকেই চোখ ঘুরিয়ে আমিরের পিঠের দিকে তাকিয়ে বলল, আচ্ছা। আমির ঘুমিয়ে পড়ে। এই তো কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে। শরীরে এক ফোঁটাও শক্তি ছিল না। 2 দিন শুকনো খাবার আর 2 বোতল পানি খেয়ে কাটিয়েছে। মগা আমিরের মুখ দেখে বুঝতে পারে আমির ক্ষুধার্ত। সে অন্দরমহল থেকে পিঠা এনে দেয়। লতিফা গতকাল বিকেলে পিঠা বানিয়েছিল। আমির বিনা বাক্যে পিঠা খেল। তারপর জানালা খুলে পদ্মজার পরনের সাদা শাড়ি দেখে থমকে গেল, স্তব্ধ হয়ে গেল। আমিরের বুকের ভেতর থেকে কেউ একজন বলল, এই চোখ গলে যাক, দৃষ্টি কমে যাক, সাদা রং এত বিচ্ছিরি কেন? আমির অযত্নে বড় হওয়া মাথার চুলগুলো এক হাতে টেনে ধরে হা করে শ্বাস নিল। জানালা দিয়ে আসা আলোয় মগা আবিষ্কার করল আমিরের হাতে অগণিত কামড়ের দাগ। তাও সে চুপ থাকল, আগ্রহ চাপা দিল। আমির হাতে কামড় দেওয়ার জন্য হা করে, তখন মগার উপস্থিতি টের পায় আর থেমে যায়। তার চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল। মগা চোখের দৃষ্টি নামিয়ে ফেলে। আমির পানি পান করে ঘরের বাইরে বেরিয়ে আসে। পূর্ণা হাওলাদার বাড়িতে ঢুকেই আলগা ঘরের সামনে আমিরকে দেখতে পায়। আমিরকে দেখে অজানা বোবা একটা অনুভূতি কুণ্ডুলি পাকিয়ে পূর্ণার বুকের ভেতর ঢুকে পড়ে। সে দৌড়ে আসে। পূর্ণাকে আসতে দেখে আমির তার এলোমেলো চুলগুলো ঠিক করে হাসি হাসি মুখ করার চেষ্টা করল। পূর্ণা আমিরের সামনে এসে দাঁড়ায়। সে অবাক চোখে আমিরকে দেখে। আমিরের মাথার চুল লম্বা হয়েছে। চুলগুলো আগে চিকচিক করত, এখন কেমন ময়লা দেখাচ্ছে। দাড়িগোফের জন্য গাল দেখা যাচ্ছে না, শুকিয়েছে অনেক। আমিরকে দেখে পূর্ণার চোখে মুখে যে আনন্দটা আগে ফুটে উঠত সেটা আজ নেই, বরং বিষণ্ণতায় ছেয়ে আছে। আমিরকে দেখেই পূর্ণার চোখ দুটি বিষণ্ণ হয়ে উঠেছে। পূর্ণার আমিরের জন্য মায়া হয়। আমির কখনো তার বোনের জামাই ছিল না, বড় ভাই ছিল, তাই অনুভূতিটা ছোট বোনের মতোই রক্তাক্ত। পূর্ণা পাংশুটের স্বরে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া। পূর্ণার কথা শুনে আমির অবাক হল না। সে শুনেছে পূর্ণা 1 রাত এখানে ছিল।
তাহলে পদ্মজা নিশ্চয়ই কিছু বলেছে। পূর্ণা আবার বলল, এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে? তোমার ধমক, উপদেশ, ভালোবাসা কিছু অভিনয় ছিল না, এতটুকু আমি বুঝতে শিখেছি। তুমি চাইলে সব খারাপ কাজ ছেড়ে দিতে পারবে। ভাইয়া, দয়া করে তুমি আমার ভালো ভাই থাকো। পূর্ণা কেঁদে দিল। সে কান্না ছাড়া অনুভূতি প্রকাশ করতে পারে না। আমির সবসময় পূর্ণার মাথায় হাত রেখে উপদেশ দেয়, সান্ত্বনা দেয়। অভ্যাস মতো আজও পূর্ণার মাথায় হাত রাখতে গেল, কিন্তু রাখল না, থেমে গেল। যদি পূর্ণা এই ছোঁয়াকে অপবিত্র মনে করে? আমির নিজের হাত গুটিয়ে নিল। প্রসঙ্গ পাল্টাতে বলল, মৃদুল নাকি আজে বাজে কথা বলেছে? পূর্ণার বুকের ভেতরে থাকা টনটনে অভিমানটা কণ্ঠস্বরে বলে উঠল, কথা ঘোরাচ্ছ কেন ভাইয়া? আমির নিরুত্তর। পূর্ণা বলল, তোমার নাকি মন নেই, মায়াদয় নেই, তুমি নাকি পাষাণ নিষ্ঠুর। এত করুণ কারো কণ্ঠ হয়? বোন বলছে তুমি নাকি পাষাণ নিষ্ঠুর। উত্তরে কি বলবে আমির? হ্যাঁ, আমি পাষাণ বলবে নাকি চুপ থাকবে? আমির বুঝতে পারল না। পূর্ণা আমিরের নিশ্চুপ থাকাটা পছন্দ করছে না। শ্যামবর্ণের আমির হাওলাদারকে একসময় পূর্ণা পছন্দ না করলেও এখন আত্মার সাথে মিশে গিয়েছে। আমির বাচাল প্রকৃতির মানুষ, সারাক্ষণ কথা বলে, কিন্তু আজ তার মুখে কথা নেই। সে নির্জীব, নিষ্ক্রিয়। পূর্ণা সাবধানে ভেজা কণ্ঠে বলল, আমিও কি তোমাকে ঘৃণা করব ভাইয়া? আমির ছটফট করতে থাকে। তার পা দুটি অস্থির, চোখের দৃষ্টি অস্থির। কপালে ছড়িয়ে থাকা কয়টা চুল টেনে ধরে। পূর্ণা গাঢ় স্বরে বলল, আপা খুব কষ্টে আছে ভাইয়া। আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে, এখনো পাচ্ছে। আর কতদিন কষ্ট পাবে? কবে সব কিছু ঠিক হবে? আমির চটজলদি উত্তর দিল, 2 দিন। পূর্ণা ভ্রু কুচকাল, বলল, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে? আমির কোনো কথা বলল না, তবে হ্যাঁ সূচক মাথা নাড়াল। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। তবে কি আমির সব কিছু ছেড়ে দিতে যাচ্ছে? পূর্ণার ঠোঁটের হাসি প্রশস্ত হয়। সে খুশিতে বাকবাকুম হয়ে যায়। বলল, সত্যি? আমির ধীরে সুস্থে বলল, আমাদের কি কথা হয়েছে পদ্মজাকে বলো না এখন। বলবো না ভাইয়া, ভুলেও বলবো না। আমিরের সাথে পূর্ণার বেশিক্ষণ কথা হলো না। আমির চুপচাপ, বিষণ্ণ। পূর্ণা অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে যায়। আমির বারান্দা থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসল। লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলগা ঘরে আসে। ঘর থেকে বাইরে তাকিয়ে আমিরকে দেখতে পেল। আমিরকে দেখে সে প্রাণ ফিরে পায়, উত্তেজিত হয়ে পড়ে। ঘর থেকে চিৎকার করে ডাকল, ভাইজান। আমির তাকালো। লতিফা ছুটে বাইরে আসে। সে গত 2 দিন পাতাল ঘরের আশেপাশে গিয়ে ঘুরঘুর করেছে, কিন্তু আমিরের দেখা পায়নি। পদ্মজার সাথে ঘটে যাওয়া ঘটনাটা না বলা অবধি সে কিছুতেই শান্তি পাবে না। পদ্মজা চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিল। এরপর গোড়ায় পানি দিল। তারপর গাছকে খাড়া রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করে। কাজ শেষ করে হাত ধুয়ে উঠতেই পূর্ণার গলা ভেসে আসে, আপা। পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে তার দিকে তাকিয়ে আছে। পদ্মজা বুঝতে পারল তার পরনের সাদা শাড়ি দেখে পূর্ণা অবাক হয়েছে। পূর্ণা এগিয়ে এসে রাগী স্বরে বলল, সাদা শাড়ি পরছো কেন আপা? তুমি কি বিধবা? পদ্মজা বালতি হাতে নিয়ে বলল, বিধবা হলে মানুষ সাদা শাড়ি পরে? এমনি পরা যায় না? বিবাহিতরা সাদা শাড়ি পরতে পারে না। আবার এমন শাড়ি, অন্য কোনো রঙও নাই। বলছিলাম না এই বাড়িতে না আসতে? আমি তো আগামীকাল সকালে যেতাম। তুমি শাড়ি পাল্টাও। পদ্মজা ভ্রুকুটি করে বলল, তুই তো ক্যাটক্যাটে হয়ে গেছিস, সংসার করবি কি করে? আপা, তুমি এই শাড়ি এক্ষুনি পাল্টাবে। পূর্ণাকে বাচ্চাদের মতো জেদ করা দেখে পদ্মজা হাসল, বলল, কেন, ভালো দেখাচ্ছে না? পূর্ণা চোখ ছোট ছোট করে বলল, না দেখাচ্ছে না,
মুতের মতো দেখাচ্ছে। পূর্ণার দৃঢ় কণ্ঠ, তাকে এখন যাই বলা হোক সে শুনবে না। আগামীকাল বিয়েটা হয়ে গেলেই পদ্মজার শান্তি। পদ্মজা অন্দরমহলের দিকে যেতে যেতে বলল, ঘরে আয়। আগে বলো শাড়ি পাল্টাবা। পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা রাগী রাগী ভাব আনার চেষ্টা করে। পদ্মজা হাসল, বলল, ঘরে চল, পাল্টাবো। পূর্ণা পদ্মজাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকের দিনটা আসলেই সুন্দর, যা চাচ্ছে তাই হচ্ছে। সে উল্লাসিত। পদ্মজা বলল, বাড়ি ছেড়ে এলি কেন? মৃদুল এসে তোকে না দেখতে পেলে মন খারাপ করবে। করলে করুক। ঘরে এসে পূর্ণা জোর করে পদ্মজাকে কালো শাড়ি পরিয়ে দিল। পদ্মজাও মেনে নিল। যদি মৃদুল আজ আসে, আগামীকাল আল্লাহ চাইলে পূর্ণার বিয়ে হবে। তারপর চলে যাবে শ্বশুরবাড়ি। এরপর আর কোনো দিন দেখা হবে নাকি পদ্মজা জানে না। সজ্ঞানে পরিকল্পিতভাবে সে যা করতে যাচ্ছে তাতে আবার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আজ আর কালকের দিনটা শুধু পূর্ণার মতোই হোক। পূর্ণা পদ্মজাকে শাড়ি পরানো শেষে বলল, কত সুন্দর লাগছে। আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিলে, দেখতে খুব খারাপ লাগছিল। আসলে দেখতে খারাপ লাগছিল? পূর্ণা অসহায় চোখে তাকায়। সে কি করে বলবে তার আপাকে সব কিছুতেই ভালো দেখায়, কিন্তু সাদা রংটা যে অশুভ ইঙ্গিত দেয়। পূর্ণার মনের অবস্থা পদ্মজা যেন উপলব্ধি করতে পারে। সে পূর্ণাকে বিছানায় বসিয়ে বলল, আজ আমার বোনকে খুব বেশি সুন্দর লাগছে। পূর্ণা লজ্জা পেল। পদ্মজা বলল, কি খাবি? পূর্ণা আয়েশ করে বসে বলল, খাবো না, খেয়ে আসছি। বাবা পিঠা খাবি? লতুবু বানিয়েছে। না আপা, কিছুই খাবো না। আপা? পূর্ণা চাপা স্বরে আপা ডাকল। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। পূর্ণা বলল, বাড়ির মানুষদের কি অবস্থা? জানি না, খাওয়ার সময় শুধু দেখা হয়, তারাও কিছু বলে না, আমিও না। পূর্ণা প্রবল উৎসাহ নিয়ে জানতে চাইল, ওদের নিয়ে কি পরিকল্পনা করেছ? পদ্মজা তার পরিকল্পনা চেপে গেল। এখনো ভাবিনি। তুই তোর বিয়েতে মন দে। নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না। ভদ্রভাবে থাকবি, মাথা ঢেকে রাখবি সব সময়, আর অন্যায় করবি না, আর কখনো সহ্য করবি না, ঠিক আছে? পূর্ণা গর্ব করে বলল, আমি গত 2 দিন এক ওয়াক্ত নামাজও ছাড়িনি, এখনো দুপুরের নামাজ পড়ে আসছি। এই তো ভালো মেয়ে, ভালো বউও হবে। পূর্ণার চোখ ভর্তি কাজল। ডাগর ডাগর চোখ দুটি কাজলের ছোঁয়াতে ফুটে আছে। সোজা ছিথি করে লম্বা চুল বেনি করা, কানে 7 রঙের গোল আকৃতির দুল, গায়ের ওড়নায় পাথরের কাজ, হাতে ঝনঝন করছে কাচের চুড়ি। সত্যি খুব সুন্দর লাগছে। পদ্মজা মুগ্ধ হয়। সে পূর্ণার এক হাতের উল্টো পাশে চুমু দিয়ে বলল, সত্যি আজ খুব বেশি সুন্দর লাগছে, নজর না লাগুক, মাশাল্লাহ। পূর্ণা মনে মনে ভীষণ খুশি হয়। গড়গড় করে উগরে দেয় ভেতরের সব কথা, স্বপ্ন, আশা। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে যেন বহু বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে, বা একটা রঙিন ফড়িং বদল থেকে মুক্ত হয়ে আকাশে উঠছে। পূর্ণাকে এত খুশি দেখে পদ্মজার মন প্রাণ জুড়িয়ে যায়। তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে খুশিতে কেঁদে ওঠে। সন্ধ্যার কিছুক্ষণ আগেই পূর্ণা অন্দরমহল থেকে বের হয়। পদ্মজা মগাকে ডেকে বলল পূর্ণাকে এগিয়ে দিয়ে আসতে। পূর্ণা জেদ ধরে, আমি একা যেতে পারবো আপা, সন্ধ্যা তো হয়নি। পূর্ণার জেদকে পদ্মজা পাত্তা দিল না, তাই পূর্ণা মগার সাথে যেতে রাজি হয়। পূর্ণা যাওয়ার আগে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, সকালে আসব। পূর্ণা পদ্মজার দিকে মুখ তুলে তাকায়, বলল, তোমার সুখই আমার সুখ আপা, তুমি আমার মা, তুমি আমার ভালোবাসা। পূর্ণা কেন এত ভালোবাসে? পদ্মজার বুক ভরে যায়। সে পূর্ণার গাল ছুঁয়ে বলল, আম্মাকে তোর মাঝে খুঁজে পাই আমি,
যখন শ্বশুরবাড়ি চলে যাবি, আমার মাও চলে যাবে। পূর্ণার কান্না পায়। সে আবার পদ্মজাকে জড়িয়ে ধরে। দুই বোনের বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। পদ্মজা বেলা দেখে তাড়া দিল, বাড়ি যা, সন্ধ্যা হয়ে যাবে। আরেকটু জড়িয়ে রাখি। পূর্ণার মায়াময় আবদার। পদ্মজা কি বলবে খুঁজে পায় না। পূর্ণাকে বুকের সাথে শুধু চেপে ধরে রাখে। আকাশপানে চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার বোনটা যেন সুখী হয়। মৃদুলের ভালোবাসায় পূর্ণার জীবনটা যেন পূর্ণ হয়ে ওঠে। হাওলাদার বাড়ি থেকে 2 মিনিট দূরত্বে গিয়ে পূর্ণার মনে পড়ে সে মৃদুলের কথা আমিরকে বলেনি, এমনকি বিয়ের কথাও বলেনি। পদ্মজা আমিরকে কিছু বলবে না পূর্ণা জানে। এখন যদি সেও না বলে, কাল যদি আমির তাদের বাড়িতে না যায়। পূর্ণা হাঁটা থামিয়ে মগাকে বলল, এখন বাড়ি যাব না, আমাকে আবার ও বাড়িতে যেতে হবে। রাইতে যাইব। তুমি যাও, আমি আমির ভাইয়ের সাথে দেখা করব। মগা কান চুলকাতে চুলকাতে বলল, পরে আমি তোমারে দিয়ে আইতে পারতাম না, বাজারে যামু। তুমি বাজারে যাও, আমাকে ভাইয়া দিয়ে আসবে। আচ্ছা, তাইলে আমি যাই। মগা বাজারের দিকে চলে যায়। পূর্ণা আবার হাওলাদার বাড়িতে আসে। হাওলাদার বাড়ির সুপারি গাছগুলো মৃদু বাতাসে দুলছে। বাতাস শীত বয়ে নিয়ে বেড়াচ্ছে। পূর্ণা তার ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নিল। আলগা ঘরের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সন্ধ্যার আজানের সুর ভেসে আসে কানে। দিনের আলো বিদায় নিচ্ছে, ফিরে আসছে গাঢ় অন্ধকার। আলগা ঘরের সবকটা ঘরে পূর্ণা আমিরকে খুঁজল। ধান রাখার ঘরে গিয়ে সে একটু ভয় পেয়েছিল বইকি। সেই ঘরে জানালা নেই, তাই ঘরটি অন্ধকারে ডুবেছিল। ঘরে প্রবেশ করতেই একটা কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাটিতে। পূর্ণার বুক ছ্যাদ করে ওঠে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। বুকে থুতু দিয়ে দ্রুত সে ঘর থেকে বের হয়ে আসে। প্রতিটি ঘরে আমিরকে খোঁজে, কিন্তু কোথাও আমিরকে পেল না। অন্দরমহলে গেল নাকি? পূর্ণা যখন আলগা ঘর থেকে বের হতে যাবে তখন দেখল খলিল হাওলাদারের সাথে বোরকা পরা একটি মেয়ে। তারা দ্রুত হাঁটছে। মেয়েটির হাতে চাপাতি। পূর্ণার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায়। শিরশির করে ওঠে বুকের ভেতরটা। খলিল চোরের মতো চারপাশ দেখছে আর হাঁটছে। পূর্ণা নিঃশ্বাস বন্ধ রেখে তাদের দিকে তাকিয়ে রইল। খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলে না গিয়ে অন্দরমহলের পিছনে যাচ্ছে। পূর্ণার মনে প্রশ্ন জাগে, তারা কি পাতাল ঘরে যাচ্ছে? সাথে মেয়েটিকে? খলিলের মতো খারাপ লোকের সাথে একটা মেয়ে জঙ্গলের দিকে যাবে কেন? মেয়েটির হাতে চাপাতি বা কেন? পূর্ণার মাথায় প্রশ্নগুলো আসতেই সে উত্তেজিত হয়ে পড়ে। শিরদাঁড়া উঁচিয়ে আলগা ঘর থেকে বের হলো। একবার ভাবল পদ্মজাকে গিয়ে বলবে, কিন্তু তারপর ভাবল ততক্ষণে যদি মেয়েটি হারিয়ে যায়। মেয়েটির সম্পর্কে বোধহয় পদ্মজা জানে না, তাই তাকে বলেনি। মেয়েটি যদি পদ্মজার কোনো ক্ষতি করে বসে, কিছু করার আগেই জানতে হবে মেয়েটি কে, এই বাড়ির সাথে তার কি সম্পর্ক। পূর্ণা বুকে থুতু দিয়ে খলিলের পিছু নিল। সে ঠোঁট টিপে সাবধানে এগিয়ে যায়। উত্তেজনায় তার হাত পা কাঁপছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, বারবার ঢোক গিলছে। ততক্ষণে আকাশ তার ঝাঁপি থেকে অন্ধকার নামিয়ে দিয়েছে পৃথিবীতে। কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী গভীর অন্ধকারে ছেয়ে যাবে। পূর্ণা যত এগুচ্ছে তত কাঁপুনি বাড়ছে। নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। একবার ভাবল চলে যাবে, কিন্তু কৌতূহল তাকে জাপটে ধরে রেখেছে, তাই পিছু হটতে পারল না। চারপাশ নির্জন, ছমছমে। খলিল মেয়েটিকে নিয়ে অন্দরমহলের পিছনে চলে যেতেই পূর্ণা দৌড়ে শেষ মাথায় আসে। অন্দরমহলের দেয়ালে পিঠ ঠেকিয়ে সাবধানে জঙ্গলের দিকে উকি দেয়। খলিল বোরকা পরিহিত মেয়েটিকে নিয়ে জঙ্গলের মাথায় দাঁড়িয়ে আছেন। তিনি চারপাশে চোখ বুলিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা চাবি বের করে মেয়েটির হাতে দিলেন। তারপর চাপা স্বরে কিছু বললেন।
মেয়েটিও যেন কিছু বলল। পূর্ণা রাতের জঙ্গল ভয় পায়। একটু পর গাঢ় অন্ধকারে ছেয়ে যাবে চারপাশ। তার ভীতু মন কিছুতেই খলিলের পিছু পিছু জঙ্গলের ভেতর যেতে সায় দিবে না। তাই পূর্ণার বোকা মস্তিষ্ক বুদ্ধি করল সে দূর থেকে খলিলের উপর পাথর ছুঁড়ে মারবে। পাথর কে মেরেছে সেটা দেখার জন্য খলিলের সাথে মেয়েটিও তাকাবে, আর তখনই পূর্ণা মেয়েটির মুখ দেখে নেবে আর দৌড়ে পালাবে। যে ভাবনা সেই কাজ। পূর্ণা চারপাশে চোখ বুলিয়ে ছোট একটা পাথর কুড়িয়ে নিল, তারপর খলিলের ওপর ছুঁড়ে মারল। পাথরটি সোজা খলিলের ঘাড়ের ওপর পড়ল। খলিল চমকে তাকালেও মেয়েটি তাকায়নি। মেয়েটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে। তার চুপচাপ থাকাটা বলে দেয় সে সাবধানী মানুষ, শত্রুর উদ্দেশ্য বুঝার ক্ষমতা আছে। পূর্ণার মুখ ফ্যাকাশে হয়ে যায়। খলিল পূর্ণার দিকে তেড়ে আসার আগেই পূর্ণা ছুটে পালাতে উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু শেষ রক্ষে হল না। আচমকা সেখানে রেদওয়ান উপস্থিত হয়, জাপটে ধরে পূর্ণাকে। পূর্ণা চিৎকার দেওয়ার পূর্বেই রেদওয়ান মুখ চেপে ধরল। মেয়েটি রেদওয়ানকে দেখে জঙ্গলের ভেতরে চলে যায়। খলিল রেদওয়ানের দিকে এগিয়ে আসেন। পূর্ণা ছটফট করছে ছোটার জন্য, কিন্তু রেদওয়ানের বিশাল দেহের সাথে সে পারছে না। রেদওয়ান খলিলের দিকে কটমট করে তাকিয়ে বলল, অরে নিয়ে বাড়ির সামনে দিয়ে আসতে না করছিলাম না? বাড়িতে মানুষ নেই বলে এমন অসাবধান হবেন? খলিল কৈফিয়তের স্বরে বললেন, না পাইরে আইসি। রেদওয়ান আগুন চোখে জঙ্গলের দিকে তাকালো, তারপর নিজের গলার মাফলার দিয়ে পূর্ণার মুখ বেঁধে দিল, আর খলিলের গলার মাফলার দিয়ে পা বাঁধল। পূর্ণার দুই হাত পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরল, তারপর জোর করে পূর্ণাকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। ভয়ে পূর্ণার বুক কাঁপছে, শরীর অবশ হয়ে আসছে, প্রাণপণে চেষ্টা করছে ছোটার জন্য। রেদওয়ান টেনে হিচড়ে পূর্ণাকে পাতাল ঘরের সামনে নিয়ে আসে। পূর্ণার চোখ ঘুরিয়ে দানবের মতো দাঁড়িয়ে থাকা বড় বড় গাছ দেখে শিউরে ওঠে, মুখ দিয়ে উ ধরনের শব্দ করতে থাকে। তখন একটা গর্ত থেকে মেইলিশর ভেসে আসে, চাবি কাজ করতেছে না। কণ্ঠস্বরটি পূর্ণার খুব পরিচিত মনে হয়। পূর্ণা উৎসুক হয়ে সেখানে তাকালো। খলিলের হাতের টর্চের আলোয় পাতালে যাওয়ার সিঁড়ি চোখের সামনেই দৃশ্যমান হয়। সেই দৃশ্য দেখে পূর্ণার পা থেকে মাথার তালু অবধি কেঁপে ওঠে। সে পদ্মজার কাছে পাতাল ঘরের বর্ণনা শুনেছে, কিন্তু এখন সরাসরি দেখছে। অনুভূতি ব্যাখ্যা করার মতো না। তার বুকের ভেতরে দামামা বেজে চলেছে। রেদওয়ান পূর্ণাকে টেনে হিচড়ে সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে আনে। পাতাল ঘরের প্রধান দরজার সামনে এসে দাঁড়ায়। মেয়েটির হাত থেকে চাবি নিয়ে খলিল দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু তিনিও পারলেন না। টর্চের আলো মেয়েটির পায়ের কাছে পড়ে আছে। পূর্ণার চোখ ছোট করে তাকিয়ে আছে মেয়েটির মুখ দেখার জন্য। মেয়েটির মুখ অন্ধকারে তলিয়ে আছে। খলিল হাত নাড়াচাড়া করাতে টর্চের আলো অস্থির হয়ে এদিক ওদিক ছুটছে। একসময় আলো মেয়েটির মুখের উপর পড়ল, আবার তাৎক্ষণিক সরেও গেল। চোখের পলকের গতিতে আলো সরে গেলেও পূর্ণা দেখে ফেলল মেয়েটির মুখ। পূর্ণার মনে হলো আশেপাশে কোনো বজ্রপাত পড়ল মাত্র। তার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে জোরে জোরে লাফাতে থাকল। রেদওয়ান পূর্ণাকে ঠেসে ধরে। পূর্ণা গঙ্গাতে শুরু করল। সে মেয়েটির উদ্দেশ্যে কিছু বলছে, কিন্তু মুখ বেঁধে রাখার জন্য কথাগুলো গঙ্গানোর মতো মনে হচ্ছে। রেদওয়ান পূর্ণাকে বিশ্রী কয়েকটা গালি দিয়ে খলিলকে রাগী স্বরে বলল, এখনো খোলা হয়নি? খলিল হাওলাদার বললেন, চাবিটা কাম করে না। আপনি মাগির হাত ধরেন, আমি দেখতাছি। খলিল পূর্ণার হাত ধরলেন। রেদওয়ান চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করে। পূর্ণা মেয়েটির দিকে আগুন চোখে তাকিয়ে আছে। খলিল মেয়েটির উদ্দেশ্যে বললেন, তোর ওড়না দে, এই সেরির হাত বান্ধা লাগবো। মেয়েটি তার মাথার ওড়না খুলে পূর্ণার হাত বাঁধার জন্য আসতেই খলিল পূর্ণার হাত ছেড়ে দিলেন। পূর্ণা সাথে সাথে তার দুই হাতে খামচে ধরল মেয়েটির দুই গাল, একটা গালিও দিল।
কিন্তু সেই গালি স্পষ্ট উচ্চারণ হলো না। খলিল পূর্ণাকে জোরে লাথি দিয়ে দূরে ছুঁড়ে ফেললেন। শুকনো পাটকাঠির মতো পূর্ণা এক লাথিতে মিয়ে গেল, শরীরের শক্তি কমে গেল। তারপর খলিল আর মেয়েটি মিলে পূর্ণার হাত শক্ত করে বাঁধল। পূর্ণার কোমর ব্যথায় টনটন করে ওঠে, গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। রিদওয়ান চেষ্টা করেও চাবি কাজে লাগাতে পারল না। তীব্র রাগ নিয়ে সে বলল, দরজার চাবি এটা না, আমি তো এইটাই দিল, বললেন খলিল। রিদওয়ানের মাথা গরম হয়ে যায়। সে ছুঁড়ে ফেলে চাবি, পা দিয়ে মেঝেতে লাথি দেয় কয়েকবার। তারপর দুই হাত তুলে নিজেকে শান্ত করার চেষ্টা করল, কয়েকবার শ্বাস নিল। তারপর পূর্ণার সামনে বসে খলিলের উদ্দেশ্যে বলল, এই মেয়ের কোনো ব্যবস্থা করতে হবে আব্বা। খলিল বললেন, কি করবি? রিদওয়ান কিছু একটা চিন্তা করল। তারপর পূর্ণার মুখের বাঁধন খুলে দিয়ে পূর্ণাকে প্রশ্ন করল, আব্বার পিছু নিয়েছিলে কেন? কতটুকু জানো তুমি? পূর্ণা সর্বপ্রথমে মেয়েটির উদ্দেশ্যে থুতু ফেলল। তারপর রাগে কিরমির করে রিদওয়ানকে বলল, চারজের বাচ্চা থুতু দে তোর মুখে আর তোর বাপের মুখে। রিদওয়ান হাসল। দ্রুত গতিতে মেঝেতে পা ভাঁজ করে বসল। তারপর পূর্ণার মুখের ওপর ঝুঁকে তুই তুকারি করে বলল, আমিরের মুখেও দিবি? পূর্ণার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। রিদওয়ান হাসি হাসি মুখ রেখে খলিলের দিকে তাকালো, বলল, কুমারী মেয়ের থুতো মজা, কি বলেন আব্বা? খলিলের উত্তরের আশায় না থেকে রিদওয়ান পূর্ণার মুখের একদম কাছে এসে জোরে নিঃশ্বাস ফেলল। রিদওয়ানের উত্তপ্ত নিঃশ্বাসে পূর্ণার শরীর ঘৃণায় রি করে উঠল। রিদওয়ান এক হাতে ঠেসে ধরে পূর্ণার মুখ। তারপর পূর্ণার ঘাড়ের কাছে মুখ নিয়ে পূর্ণার গায়ের গন্ধ শোকে। তাকে উন্মাদের মতো দেখাচ্ছে। পূর্ণার জান বেরিয়ে যাওয়ার জোগাড়। রিদওয়ানের ভারী দেহের ভারে তার শরীরের হাড্ডি বিষিয়ে উঠছে, একটুও নড়তে পারছে না। চোখ ফেটে জল পড়ছে। রিদওয়ান পূর্ণার জামার পিঠের চেন খুলে পূর্ণার ঘাড়ে চুমু দিল। সাথে সাথে ঘৃণায় পূর্ণার চোখ বন্ধ করে ফেলল। তখন চোখের সামনে ছবির মতন ধরা দেয় মৃদুলের মুখটা। কোথায় সে? সে কি এসেছে? সে কি অনুভব করছে তার প্রিয়তমা এক হায়নার শিকার হয়েছে? পূর্ণার মনটা হু হু করে কেঁদে ওঠে। ভেতরে ভেতরে সে আর্তনাদ করে ডাকল তার দ্বিতীয় মাকে, যাকে সে আপা বলে ডাকে। রিদওয়ান পূর্ণার মুখ ছেড়ে চট করে উঠে দাঁড়ালো। গায়ের কাপড় খুলতে খুলতে খলিলকে বলল, দেখবেন নাকি যাবেন? কোনো ভেজাল হইব না তো? খলিলের গলার স্বর পাংশুটে। কিসের ভেজাল? আমির যদি জানে? কি বলবে ও? বউয়ের প্রতি মায়া দেখায় না হয় বুঝলাম, শালিরে দিয়ে ওর কি দরকার? আর যা নিয়ম তাই হচ্ছে আব্বা। পূর্ণা যখন সব জেনে গেছে, ওর বাঁচার অধিকার নাই। রিদওয়ান উত্তেজিত। সে কথা শেষ করে পূর্ণার দিকে ঝুঁকল। পূর্ণা জোরে কেঁদে উঠল। চিৎকার করে মেয়েটির উদ্দেশ্যে বলল, ভাবি বাঁচাও, দোহাই লাগে, কিছু করো। রিদওয়ান ফিক করে হেসে ফেলল। পূর্ণা আরও ঘাবড়ে যায়। সে আকুতি করে মেয়েটিকে বলল, ভাবি এভাবে চুপ থেকো না, আল্লাহ সইবে না। রিদওয়ান পূর্ণার দুই গাল টিপে ধরে জিহ্বা দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে গাঢ় স্বরে বলল, তোদের মাগি বললে তোদের ঘেন্না হয়? হ্যাঁ, আর আসমানিরে মাগি বললেও খুশি হয়। সাহায্য চাওয়ারও মানুষ পাইলি না। খলিল ব্যাপারটা উপভোগ করছেন। তিনি হেসে আসমানিকে বললেন, যখন চেরা আসিলাম হৃদুর মতো আসিলাম, যে সেরি একবার আমার হাতে পড়ছে কাইন্দা বাপ ডাকছে, ডরাইয়া মুইত্যা দিছে। খলিল কথা শেষ করে হাসলেন। তার হাসির শব্দ ফ্যাচফ্যাচে, খুবই বিশ্রী। আসমানি মৃদু হেসে আবার চুপসে গেল। পাতাল ঘরের দরজা না খোলাতে সে চিন্তিত। আবার রিদওয়ান এতটাই উত্তেজিত যে দরজার সামনে ফাঁকা জায়গায় তার খেল দেখানো শুরু করেছে। দরজা খোলার নামগন্ধ নেই, চিন্তাও নেই। খলিল এক হাতে আসমানিকে জড়িয়ে ধরে একটু দূরে গিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালেন। তারপর আমোদে গলায় বললেন, আমার রাজকন্যের মন খারাপ ক্যারে? রিদওয়ান পূর্ণার বুকের ওপর থাবা দিতেই পূর্ণা আর্তনাদ করে উঠল।
আম্মা, আপা। রিদওয়ান পূর্ণার বুকের উপর বসে পূর্ণার মুখ চেপে ধরে কিরমির করে চাপা স্বরে বলল, চুপ, একদম চুপ। পূর্ণা স্পষ্ট টের পাচ্ছে তার পৃথিবী বিকট শব্দ তুলে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওই তো, ওই তো মৃদুল দাঁড়িয়ে আছে, তার হাতে লাল বেনারসি। পূর্ণা চিৎকার করে মৃদুলকে ডাকল, কিন্তু মৃদুল আসলো না। সে কেন বাঁচাতে আসছে না? কেন আসছে না? মৃদুল হঠাৎ করেই কাঁদতে থাকল। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। তারপর চোখের পলকে সে উধাও হয়ে যায়। পূর্ণার শরীর কেঁপে ওঠে, যন্ত্রণায় কাতরাতে থাকে। নিজেকে বোঝায় তার আপা আসবে, আসবেই। পূর্ণার চোখের পর্দায় পদ্মজার আগমন ঘটে। পদ্মজা আসছে, হ্যাঁ আসছে, হাতে রামদা নিয়ে দৌড়ে আসছে। তার চোখের দৃষ্টিতে আগুন। শক্তিশালী বাতাস তাকে আটকানোর চেষ্টা করছে, তার চুলগুলোকে উড়িয়ে নেয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সব কিছু ছাড়িয়ে সে ছুটে আসছে। এক কোপে সব জানোয়ারের মাথা শরীর থেকে আলাদা করে দিতে সে আসছে, কিন্তু দেরি করছে আসতে, ভীষণ দেরি করছে। পূর্ণা শব্দ করে নিঃশ্বাস ছেড়ে চোখ বুজল। নিষ্ঠুর মাটি নীরব থেকে দেখে পূর্ণার সতীত্ব হরণ। সময়ের ব্যবধানে বেহুশ হয়ে যায় পূর্ণা। বাপ বেটা মিলে পরপর 2 বার ধর্ষণ করে। পূর্ণার গলা তৃষ্ণায় চৌচির, প্রাণ ভ্রমর যাই যাই, চোখ দুটি নিভু নিভু। রিদওয়ান দূরে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙছে। খলিল ও আসমানি মিলে পূর্ণার গলায় রশি টেনে ধরে শ্বাস রোধ করে হত্যা করে। হত্যার সময় পূর্ণা হাত পা দাপিয়ে কাতরায়, আস্তে আস্তে হারিয়ে যায় নিস্তব্ধ প্রগাঢ় অন্ধকারাচ্ছন্ন জগতে। মাথার ওপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যেতেই গাছের পাতাগুলো নড়ে চড়ে ওঠে। রিদওয়ান চমকে সেদিকে তাকালো। আকাশের অর্ধবৃত্ত চাঁদটি দেখা যাচ্ছে। চাঁদের আলোতে রিদওয়ান আবিষ্কার করল সে প্রচণ্ড শীতেও ঘামছে। তার পায়ের কাছে পড়ে আছে পূর্ণার লাশ। অন্ধকার ছমছমে পরিবেশ, শিয়ালের ডাক শোনা যাচ্ছে। রিদওয়ান প্যান্টের পকেট খুঁজে বিড়ি আর দেয়াশলাই বের করল। পূর্ণাকে হত্যার পর যখন ভাবল অন্য মেয়েগুলোর মতো চাপাতি দিয়ে কুপিয়ে পূর্ণার লাশ নদীতে ভাসিয়ে দিবে, তখন খলিল উপর থেকে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে এসে চাপা স্বরে বললেন, কে জানি আইতাছে, মনে কয় আমির। হন রিদু, এইবার আমির তোর উপরে চাইলে আমি কিছু করতে পারতাম না, ভাইজানেও করব না, ভাইজানে আমার আগেই কইছে। খলিল হাওলাদার অন্দরমহলে যাচ্ছিলেন। পাতাল ছেড়ে একটু সামনে এগোতেই চোখে পড়ে কে যেন টর্চ নিয়ে এগিয়ে আসছে। তিনি আন্দাজ করেছেন অজ্ঞাত লোকটি আমির। তারপরই দৌড়ে আসেন। খলিলের মুখে আমির নামটা শুনতেই রিদওয়ানের বুকের ভেতর ভয় জেঁকে বসে। রিদওয়ান আমিরকে ভয় পেতে চায় না, তবুও ভয় তাকে ছাড়ে না। ভয় পাওয়ার কিছু কারণও রয়েছে। প্রথমত, পারিজার হত্যার ব্যাপারে আমির সব জানে। রিদওয়ান টের পায় আমিরের মনে এই হত্যা নিয়ে ক্ষোভ রয়ে গেছে। দ্বিতীয়ত, এই পাপের জগতের জন্য পদ্মজার সাথে তার বিচ্ছেদ হয়েছে। সে এখন বিচ্ছেদের আগুনে পুড়ছে, জ্বলন্ত কয়লা হয়ে আছে। এখন যদি শুনে পূর্ণাকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, জ্বলন্ত কয়লা নিজ শক্তিকে আগুন তৈরি করে তার উপর ঝাঁপিয়ে পড়বে। রিদওয়ান পূর্ণাকে ধর্ষণের আগে যদিও বলেছিল আমির শালির জন্য কিছুই করবে না, কিন্তু রিদওয়ান এখন বুঝতে পারছে সে তখন উত্তেজিত হয়ে ভুল কথা বলেছে। শালির জন্য কিছু না করুক, শালির মৃত্যু আগুনে ঘি ঢালার মতো কাজ নিশ্চয়ই করবে। পূর্ণা পদ্মজার জীবন, আর পদ্মজা আমিরের প্রাণ ভোমরা। সংযোগ তো আছেই, কিছুতেই ঝুঁকি নেওয়া যাবে না। আবার খলিল হাওলাদার বলছেন এবার আর ছেলের পক্ষ নেবেন না। রিদওয়ান এত চেষ্টা করেও খলিল মজিদকে নিজের বশে আনতে পারেনি। সব মিলিয়ে বিপদের আশঙ্কা শতভাগ। রিদওয়ান ভাবল আপাতত আমিরকে রাগানো ঠিক হবে না। আমিরকে হত্যা করার ব্যাপারে মজিদ খলিল দুজনকে রিদওয়ান বাগে আনতে পেরেছে। একটা মৃত লাশের জন্য পরিকল্পনা নষ্ট করা উচিত হবে না।
আর 2 দিন সহ্য করতেই হবে আমিরকে। রিদওয়ান খলিল ও আসমানিকে নিঃশ্বাসের গতিতে বলল, তোমরা এখানে থাকো, দড়িটা ওই চিপায় লুকিয়ে রাখো, আমি যেখানে ছিলাম আমির যেন জানতে না পারে। রিদওয়ান পূর্ণার লাশ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে, তারপর দ্রুত ঘন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। ঝোপঝাড়ে কেউ থাকলে সেটাও টের পেয়ে যায় আমির। এই ক্ষমতা সে কোথায় পেয়েছে রিদওয়ানের জানা নেই, তবে আমিরের কাছে শুনেছে আমির লুকিয়ে থাকা মানুষটির নিঃশ্বাস ও তাকিয়ে থাকাটা অনুভব করতে পারে। তাই রিদওয়ান চোখ বুজে নিঃশ্বাস বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকে। আমির পাতালে ঢুকল। খলিল সিঁড়ির দিকে টর্চ ধরলেন। মুখে টর্চের তীব্র আলো পড়তেই আমির কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্ফুট বিরক্তিসূচক শব্দ করল। খলিল হেসে আমোদে কণ্ঠে বললেন, বাবু আইসোস নাকি? আমির চোখ ছোট ছোট করে ধমকের স্বরে বলল, আরে এভাবে মুখের ওপর টর্চ ধরে রাখছেন কেন? খলিল টর্চের আলো দ্রুত অন্যদিকে সরিয়ে নিলেন। আমির তার হাতের চাবি খলিলের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে চাবি। খলিল চাবি হাতে নিয়ে বললেন, কোন সময় থেকে খাড়ায় আছি, চাবি লয়ে আয়া বালা করছো আব্বা। আনতে গেলেন না কেন? আমি অন্দরমহলেই ছিলাম, এই তো অহন যাইতে চাইছিলাম। আমির টর্চ আসমানির মুখের ওপর ধরে বলল, তোর এই সময় এখানে কি? আসমানি তার বোরখা খুলতে খুলতে বলল, রিদওয়ানে ডাকছে। রিদওয়ান কোথায়? জানি না, আমারে আইতে করে নিজের আওয়ার নাম নাই। না আইলেও সমস্যা নাই, তুমি আইসো, চলব। আসমানি লম্বা করে হাসল। খলিল বা আসমানি কারো চোখে মুখে একটু আগের ঘটে যাওয়া ঘটনার বিন্দুমাত্র ছাপ নেই। আমির আসমানির নোংরা অঙ্গভঙ্গি দেখে হাসল। আসমানির সামনে সে যতবার আসে ততবার আসমানি বিভিন্নভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে। গত 4 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফল এখনো পায়নি। আমির আসমানির খুব কাছে গিয়ে দাঁড়ালো, চাপা স্বরে বলল, খোদার কসম, তোর মতো বেশ্যা 2টো দেখিনি। আমিরের অপমানজনক কথা আসমানি গায়ে লাগাতো দূরের কথা, কানেই ঢোকায়নি। খলিল দরজা খুললেন। 3 জন একসাথে ভেতরে প্রবেশ করল। দরজা লাগানোর সময় আমির তার টর্চের আলোতে মেঝেতে একটা নূপুর দেখতে পেল। সে ভ্রুকুটি করে এগিয়ে আসে, হাতে নূপুরটি তুলে নেয়। আসমানি পিছন থেকে বলল, আমার নূপুর। এই মুহূর্তে রিদওয়ান ঝোপঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে, ভাবছে লাশটার কি করা যায়। পাতালে তো এখন ঢোকা যাবে না, সেখানে আমির আছে। অন্দরমহল থেকে রামদা আর বস্তা নিয়ে আসতে অন্দরমহলে যাওয়া যায়, তারপর জঙ্গলের পিছনের ভাঙা দেয়াল টপকে ঘাটে চলে গেলেই নিশ্চিত। ঘাটে তাদের ট্রলার আছে, একবার ট্রলারে উঠতে পারলে পূর্ণার লাশ আর কেউ পাবে না। রিদওয়ান হাতের বিড়ি ফেলে পূর্ণার লাশ রেখে দ্রুত অন্দরমহলে যায়। পূর্ণার ফ্যাকাশে মুখের উপর একটা জোনাকি পোকা বসে। জোনাকি পোকার জ্বলে জ্বলে আবার নিভে যাওয়া আলোয় পূর্ণার মুখটা আরও ভীষণ অসহায় দেখাচ্ছে, বুক মোচড় দিয়ে ওঠার মতো। পূর্ণার 2 হাত নিস্তেজ হয়ে ঘাসে পড়ে আছে। সারা জন্মের জন্য সে ঘুমিয়ে পড়েছে। এই পৃথিবীর বুকে তার 21 বছরেরই জীবন ছিল। কি হতো যদি আরও কয়েকটা দিন সে বাঁচতে পারত? রিদওয়ান ভীষণ উত্তেজিত। শত শত খুন করার পর এই প্রথম কোনো মৃতদেহকে নিয়ে সে বিপাকে পড়েছে। অন্দরমহলের সামনে এসে দেখে পদ্মজা দাঁড়িয়ে আছে। পদ্মজার সাথে কথা বলছে প্রান্ত। প্রান্ত কি পূর্ণার খোঁজে এসেছে? রিদওয়ান এক হাতে নিজের ঘাড় ম্যাসাজ করল। অন্দরমহল থেকে বস্তা বা রামদা আনা এখন বিপজ্জনক। পদ্মজা বুদ্ধিমতী, তার রিদওয়ানকে সন্দেহ করার সম্ভাবনা 100 ভাগ। সন্দেহ না, এই মেয়ে নিশ্চিত হয়ে যাবে। লতিফাকে দেখা যাচ্ছে না, তাহলে ওকে দিয়ে সাহায্য নেওয়া যেত। এখন কি করবে সে? রিদওয়ানের মাথা ফাঁকা হয়ে যায়। পরক্ষণেই মন বলে উঠল, সামান্য নারীকে সে কেন ভয় পাবে? তারপর আবার ভাবল, না, এখন আমির বা পদ্মজার মুখোমুখি হওয়া যাবে না, এতে বহু কাঙ্ক্ষিত সাজানো পরিকল্পনা ভেস্তে যেতে পারে। রিদওয়ান উল্টে ঘুরে জঙ্গলে চলে আসে। পূর্ণার লাশের পাশে এসে দাঁড়ায়। আরেকটা বিড়ির জন্য পকেটে হাত দেয়। বিড়ি নেই।
সে পায়চারি করতে করতে ভাবল কি করা যায়। হুট করে তার মাথা কাজ করে। ট্রলারে করে পূর্ণার লাশ নিয়ে দূরে চলে যাবে। পথে কোনো না কোনো ব্যবস্থা হবেই। ভাবতে দেরি হলেও কাজে দেরি করল না। সে পূর্ণার লাশ কাঁধে তুলে নিল। জঙ্গল পেরিয়ে ভাঙা ফটকের সামনে এসে দাঁড়ালো। ভাঙা অংশ কম। পূর্ণার লাশ নিয়ে একসাথে বের হওয়া সম্ভব নয়। আগে রিদওয়ানকে বের হতে হবে, তারপর পূর্ণার লাশ টেনে বের করতে হবে। রিদওয়ান পূর্ণার লাশ রেখে নিজে আগে বের হওয়ার জন্য উদ্যত হল। বাইরের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সে চমকে গেল। বাইরে 4 জন লোক দাঁড়িয়ে আছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। একজন ইয়াকুব আলী, যিনি গত 4 বছর ধরে মজিদ হাওলাদারের মাতব্বর পদের প্রতিদ্বন্দ্বী। সাথে ওনার বিএ পাস ছেলে ইউসুফ, আর রয়েছে চামচা 2 জন। তারা এই রাতের বেলা গাঢ় অন্ধকারে এখানে কি করছে? একই দিনে এত বিপদ! রিদওয়ান তার ঠোঁট ভেজালো। নিজেদের গোলক ধাঁধায় আটকে রাখা এলাকা এখন যেন নিজেদের জন্যই গোলক ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। কয়দিন আগে ইয়াকুব আলীর একজন লোক এখানে এসেছিল। তারপর আমিরের হাতে খুন হলো। আর এখন ইয়াকুব আলী নিজে তার ছেলেকে নিয়ে এসেছেন। কি চাচ্ছে এরা? কিছু কি সন্দেহ করেছে? যদি নারী পাচার সম্পর্কিত কিছু জেনে থাকে? ভাবতেই রিদওয়ানের হৃৎপিণ্ড ছ্যাঁত করে উঠল। কেউ যেন তার হৃৎপিণ্ডে গরম খুন্তি ছুঁয়ে দিয়েছে। রিদওয়ান নিজেকে আড়াল করে নেয়। ইয়াকুব আলী চলে যান। রয়ে যায় বাকি 3 জন। তারা চারপাশ তীক্ষ্ণ দৃষ্টি মেলে দেখছে। এই খবর দ্রুত মজিদ এবং খলিলকে দিতে হবে। রিদওয়ান দ্রুত সরে আসে। পূর্ণার লাশ দেখে সে থমকে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য সে পূর্ণার কথা ভুলে গিয়েছিল। আগে এই লাশের ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে সে একা হয়ে পড়েছে। মজিদ হাওলাদার বাড়িতে নেই। খলিল হাওলাদার আমিরের সাথে পাতালে রয়েছেন। দলের কেউ আপাতত কাছে নেই। সব মিলিয়ে জগাখিচুড়ি অবস্থা। রিদওয়ান পূর্ণার লাশ আবার কাঁধে তুলে নিল। একটা মৃত নিস্তেজ দেহ নিয়ে টানা হেঁচড়া করে দম বেরিয়ে যাচ্ছে। মাথার রগ দপদপ করছে। এতদিনের অভিজ্ঞতা আজ রিদওয়ানের কোনো কাজেই লাগছে না। কোনো পথ খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আমির তার জায়গায় থাকলে কি করত? কিছু তো করতই। রিদওয়ান নিজের উপর বিতৃষ্ণা নিয়ে বলল, আব্বা কাকা ঠিকই বলে। আমিরের মাথায় 1 ফোঁটা বুদ্ধি আমার মাথায় নেই। অনেক ভাবাভাবির পর রিদওয়ান পূর্ণার লাশ একটি গাছের পাশে রাখল। তারপর সিঁড়ি দ্বারা সোজা করে দাঁড়ালো। বার কয়েক নিঃশ্বাস নিল এবং ছাড়ল। এলোমেলো চুলগুলো ঠিক করে অন্দরমহলে গেল। সদর ঘরে পদ্মজা বসে আছে। পদ্মজার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রিদওয়ান অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, এই রাতের বেলা সবাই এমন তবদা লেগে বসে আছে কেন? পদ্মজা রিদওয়ানের দিকে ঘুরেও তাকালো না। প্রান্ত বলল, মেজো আপাকে খুঁজে পাচ্ছি না। রিদওয়ান 1 গ্লাস পানি খেয়ে হেসে বলল, এই মেয়ে বাদরের মতো, দেখো কার বাড়িতে আছে। আপার আজ কোথাও যাওয়ার কথা না, যেতেও পারে। কথা শেষ করে রিদওয়ান নিজ ঘরে চলে গেল। ঘরে এসেই সে অস্থির হয়ে ওঠে। দ্রুত তোশকের নিচ থেকে বড় একটা বস্তা নিয়ে ছোট করে ভাঁজ করে। তারপর ভাঁজ করা বস্তা শার্টের ভেতর বগলে নিয়ে বেরিয়ে পড়ল। রামদা নিতে চেয়েছিল, কিন্তু রামদা লুকানোর মতো জায়গা তার শরীরে নেই। সে চারপাশে চোখ বুলিয়ে সাবধানে আবার জঙ্গলে আসে। পূর্ণার লাশ বস্তার ভেতর ভরে কাঁধে তুলে নেয়। অন্দরমহলের চারপাশ সুপারি গাছে আচ্ছাদিত। সুপারি গাছ আর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে রিদওয়ান গেটের কাছে খুব সহজেই চলে আসে। গেটের দারোয়ান মুত্তালিব ঝিমুচ্ছেন। মুত্তালিব মজিদের বিশ্বস্ত দারোয়ান। সেই বাড়ি সম্পর্কিত সব কিছু জানে, কিন্তু কখনো খুন হতে দেখেনি বা খুন হওয়া লাশও দেখেনি। এমন দায়িত্ব সে কখনো পায়নি। এই বাড়ির গোপনীয়তা গোপন রাখাই তার কাজ। রিদওয়ান বাধ্য হয়ে মুত্তালিবকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য ডাকল, মুত্তালিব কাকা। মুত্তালিব পিটপিট করে তাকালেন। রিদওয়ানের মুখটা স্পষ্ট চোখের সামনে ভাসতেই তিনি চট করে উঠে দাঁড়ালেন। রিদওয়ান ইশারায় শান্ত হতে বলল। মুত্তালিব উৎসুক হয়ে তাকালেন। রিদওয়ান তার কাঁধের বস্তা মুত্তালিবের পায়ের কাছে রাখে।
মুত্তালিব প্রশ্ন করলেন, বস্তার ভিতরে কিতা? রিদওয়ান শান্ত স্বরে জানালো, লাশ। রিদওয়ান শান্ত স্বরে বললেও মুত্তালিবের জন্য এই শব্দটি ভয়ানক ছিল। তিনি চমকে উঠলেন। রিদওয়ান চারপাশ দেখে বলল, আপনাকে একটা কাজ করতে হবে, বিনিময়ে বেতনের চেয়ে 3 গুণ পাবেন। মুত্তালিবের বেতন সাধারণ বেতনের চেয়ে এমনিতেই 3 গুণ, তার উপর আরও 3 গুণ, মানে রাজপ্রাসাদ জেতার মতো। লোভনীয় প্রস্তাব। মুত্তালিবের চোখ দুটি চকচক করে ওঠে। অর্থের লোভে মনের ভয় চাপা পড়ে। তিনি অভিজ্ঞ স্বরে সাহস নিয়ে বললেন, তুমি খালি কও, বাকি কাও আমার। রিদওয়ান আরেকটু এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, ভ্যান গাড়িটা নিয়ে আসেন, সন নিবেন বেশি, তারপর এই বস্তাটা আজমপুরের হাওড়ে ফেলে আসবেন। মুত্তালিব মনে মনে অপ্রস্তুত হয়ে পড়েন। ভয়টা আবার জেগে ওঠে, কিন্তু অর্থের জন্য তিনি জোর করে ভয়কে চাপা দেওয়ার চেষ্টা করলেন। এতগুলো টাকা জলে ভাসিয়ে দেওয়া যায় না, তার চেয়ে একটা দেহ জলে ভাসিয়ে দিয়েই উত্তম। তিনি ভ্যানগাড়ি নিয়ে আসেন। ভ্যানগাড়িটি হাওলাদার বাড়ির, সাথে অনেক ছনও নিলেন। দুজনে তাড়াহুড়ো করে ছনের ভেতর বস্তা রাখল। রিদওয়ান বলল, সাবধানে কাজ করবেন, এমন জায়গায় ফেলবেন যাতে কেউ লাশ খুঁজে না পায়। মুত্তালিব চারপাশ দেখে ঢোক গিললেন। তার চোরা চাহনি। তিনি আতঙ্কিত, কিন্তু তা রিদওয়ানের সামনে প্রকাশ করতে নারাজ। তিনি রিদওয়ানকে আশ্বস্ত করলেন, কোনো ভুল হইব না, কাম চাইলেই আমি আইতেছি। সকালে আপনি আপনার টাকা পেয়ে যাবেন, বলল রিদওয়ান। মুত্তালিব হাসি বিনিময় করলেন। তারপর মাফলার দিয়ে মুখ ঢেকে অন্ধকার পথে বেরিয়ে পড়েন। মুত্তালিবের পা বারবার ফসকে যাচ্ছে। তিনি ভয় পাচ্ছেন, যদি কেউ টের পেয়ে যায় তখন কি হবে। তিনি ঘামছেন, হাতও কাঁপছে। পথে 1-2 লোকের সাক্ষাৎ পেয়ে তিনি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন। তিনি জানেন না কার লাশ নিয়ে তিনি পথ পাড়ি দিচ্ছেন। বারবার মনে হচ্ছে বস্তার ভেতর থেকে লাশটি বেরিয়ে এসে তার গলা চেপে ধরবে, রক্ত চুষে খাবে। চিরচেনা পথঘাটকে তার পরিত্যক্ত মনে হচ্ছে। নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই উৎকর্ণ হয়ে উঠছেন বারবার। আটপাড়া ছেড়ে নোয়াপাড়ায় আসেন। রাস্তার 2 ধারে গাছগাছালি, তারপর যতদূর চোখ যায় বিস্তীর্ণ ক্ষেত। তিনি হাঁপিয়ে উঠেছেন, ভয়ে বুকে চাপ অনুভব করছেন। আজমপুর যেতে পথে থানা পড়ে। থানার সামনে দিয়ে তিনি কি করে যাবেন যদি কেউ বুঝে যায়? এই চিন্তায় রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। ভয়ে রক্ত হিম হয়ে গেছে। তিনি ক্লান্ত হয়ে গাড়ি থামালেন। মিনিট 6 পথের ধারে বসে বিড়ি ফুঁকলেন। ভয় কিছুতেই কাটছে না। বুকের ভেতর একটা যন্ত্রণা শুরু হয়েছে। টাকার লোভে এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। তিনি ভাবলেন, ও বাড়িতে তো এই কাজ করার অনেক মানুষ আছে, তাকেই কেন এই কাজ দেয়া হলো? এই লাশের সাথে কি কোনো বড় বিপদ জড়িত? মুত্তালিবের লাশের মুখ দেখার কৌতূহল জাগল। তিনি চারদিক দেখে বস্তার মুখ খুললেন। বেরিয়ে আসে চেনা শ্যামবর্ণের মুখখানা, গলায় গাঢ় দাগ, চোখে মুখে আঁচড়। মুত্তালিব ভয়ে কান্না করে দিলেন। এই মেয়েটাকে তিনি সন্ধ্যাবেলায় দেখেছেন জলজ্যান্ত, এখন মৃত। তিনি বুকে হাত দিয়ে বসে পড়েন। বাতাস ও পাতার ঘর্ষণে সৃষ্ট শব্দে তিনি চমকে ওঠেন। প্রস্রাবের বেগ বেড়ে যায়, চোখের পলকে লুঙ্গি ভিজে যায়। তিনি নিজের কাজে নিজে লজ্জিত হন। লজ্জা ভয় সব মিলিয়ে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। আজমপুর যেতে আরও 2 ঘন্টা লাগবে। এতক্ষণ তিনি এই লাশ নিয়ে কিছুতেই বেঁচে থাকতে পারবেন না। মুত্তালিব দ্রুত বস্তার মুখ বেঁধে ফেলেন। আর একটু এগিয়ে নোয়াপাড়ার শেষ মাথায় পৌঁছালেন। সেখানে ক্ষেতের পাশে ঘন ঝোপঝাড় রয়েছে। এখানে সহজে কারোর আসার কথা নয়। ঝোপঝাড়ের ভেতর ছন বিছিয়ে সেখানে বস্তাটি রাখলেন। তারপর বস্তার উপর আরও ছন দিয়ে দ্রুত জায়গা ছাড়লেন। সকাল 9টা বাজে। পূর্ণার হদিস মিলেনি। পূর্ণা লাপাত্তা, এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রেমা ঘরে বসে কান্নাকাটি করছে। মৃদুলও আসেনি। বাসন্তী ও প্রান্ত এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তাদের সাথে আরও কয়েকজন রয়েছে।
সবাই মিলে পূর্ণাকে খুঁজছে। পদ্মজার নানা বাড়ির মানুষজন বলতে পদ্মজার নানু আর প্রতিবন্ধী হিমেল বেঁচে আছে। তারা দুজনেই অনেক দিন ধরে পদ্মজার খালার বাড়ি ঢাকাতে আছে। গ্রামে কাছের আত্মীয় বলতে আর কেউ নেই। হাওলাদার বাড়িতে তো পূর্ণা নেই। পদ্মজা মগার কাছে যখন শুনল পূর্ণা আমিরের সাথে দেখা করতে গিয়েছিল, তাৎক্ষণিক পদ্মজা আমিরকে খোঁজে। সে পাতাল ঘরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু চাবি না থাকায় যেতে পারেনি। চিন্তায় তার মাথা ব্যথা উঠে গেছে। মজিদ গ্রামের বাইরে ছিলেন। তিনি ভোর রাতে ফেরেন। রেদওয়ান ঘরে বেঘরে ঘুমিয়েছে। দুজনের মধ্যে কারো বিরুদ্ধে শক্ত প্রমাণ নেই। তবে পদ্মজা সন্দেহের তালিকায় দুজনকেই রেখেছে। বাকি রইল খলিল আর আমির হাওলাদার। তারা দুজন রাত থেকে চোখের বাইরে আছে। দুজনের সাথে মুখোমুখি হতে হবে। পদ্মজার ধারণা পূর্ণা বন্দী হয়েছে। তাকে ভয় দেখানোর জন্য এরা পূর্ণাকে বন্দী করেছে। পদ্মজা সরাসরি মজিদ এবং রিদওয়ানকে সকালে প্রশ্ন করেছে। দুজনে উত্তর দিয়েছে তারা জানে না। আমিরের সাথে সাক্ষাৎ হলেই নিশ্চিত হওয়া যাবে। বেলা 9:30টায় আমিরের সাথে দেখা মিলে। তার পরনে ঢিলে সাদা রঙের পায়জামা আর ফতুয়া, অনেক পুরনো কাপড়। হাঁটার তালে ফতুয়া দুলছে। সে সোজা আলগা ঘরে আসে। মগার হাতে একটা নীল খাম আর একটা ছোট কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই কাগজে আলমগীর ভাইয়ের ঠিকানা আছে। ঠিকানায় এই খাম পৌঁছে দিবি। মগা বাধ্যের মতো মাথা নাড়ালো। যে ঠিকানা লেখা আছে সে ঠিকানায় পৌঁছাতে মগার 16 ঘন্টা লাগবে। আমির চারপাশ দেখে বলল, মরে গেলেও এই খাম অন্য কারো হাতে দিবি না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা হবি। আচ্ছা। আমির ঘুরে দাঁড়ায় চলে যেতে। মগা ডাকল, ভাই। আমির তাকালো। মগা বলল, পূর্ণায় রাইতে তোমার লগে দেখা করতে আইছিল না? আমির চোখ ছোট ছোট করে ফেলল। বলল, না তো। কেন? মগা উসখুস করে বলল, পূর্ণারে খুঁজা পাইতেছি না কাল থেকে। আমির সোজা হয়ে দাঁড়ায়। সে মগাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তখন সেখানে উপস্থিত হয় পদ্মজা। পদ্মজা আমিরের উদ্দেশ্যে বলল, আমাকে নিজের দাসী বানাতে আমার বোনকে পথ করেছেন আপনি। পূর্ণা কোথায়? পদ্মজার কণ্ঠে তেজের আঁচ পাওয়া যায়। সে রাগান্বিত। আমির আশ্চর্য হয়ে গেল। সে পাল্টা প্রশ্ন করল, আমি কি করে জানব? পূর্ণা তোমার কাছে গিয়েছিল না? মগা বলল, ভাই, পূর্ণারে নিয়ে বাড়ির যাইতেছিলাম। তখন পূর্ণায় পথে তাইমা কইল তোমার লগে দেখা করব। পরে নাকি তুমি হারে বাড়ির দিয়ে আইবা। আমির একবার পদ্মজাকে দেখল, তারপর মগার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তারপর এই বাড়িতে আসছিল? আইছিল মনে কয়। তুই কোথায় ছিলি? মগা মাথা নত করে বলল, বাজারে। আমির চিন্তায় পড়ে যায়। সে পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার সাথে তো পূর্ণার দেখা হয়নি। মগা, তুই পূর্ণাকে নিজ চোখে দেখেছিস এই বাড়িতে ঢুকতে? মগা না সূচক মাথা নাড়ালো। আমির দ্রুত গেটের দারোয়ান মুত্তালিবের কাছে যায়। মুত্তালিব পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়, কাচুমাচু হয়ে দাঁড়ায়। আমির মুত্তালিবকে প্রশ্ন করল, পূর্ণা গতকাল বেরিয়ে যাওয়ার পর আবার বাড়িতে আসছিল? মুত্তালিব কোনো রকম দ্বিধা ছাড়া মিথ্যা বললেন, না, আহে নাই তো। পদ্মজা থমকায়। এতক্ষণ ভেবেছিল পূর্ণা বোধহয় আমিরের হাতে বন্দি আছে, কিন্তু পূর্ণা নাকি আসেইনি। আমির বাইরে বেরিয়ে যায়। পদ্মজা মিনিটের পর মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। পূর্ণার পরিয়ে দেয়া কালো শাড়িটা এখনও তার গায়ে জড়িয়ে আছে। লতিফা ও রিনু পদ্মজার পিছনে এসে দাঁড়ায়। তখন গেটের ভেতর এসে প্রবেশ করে বিপর্যস্ত প্রান্ত। সে সঙ্গে নিয়ে এসেছে পদ্মজার জন্য মৃত্যুর সংবাদ। হেমলতার হাতে বানানো শীতল পাটির উপর শুয়ে আছে পূর্ণা, পা থেকে গলা অবধি চাদর দিয়ে ঢেকে রাখা। পদ্মজা মোড়ল বাড়িতে পা রাখতেই সবাই তার দিকে তাকালো। মানুষের ভিড় জমেছে। নোয়াপাড়ার গরিব ঘরের এক ছোট মেয়ে প্রতিদিন ভোরে রান্নার জন্য শুকনো পাতা কুড়ায়। বস্তা ভরে শুকনো পাতা নিয়ে বাড়ি ফেরে। সঙ্গে থাকে তার ছোট ভাই।
দুজন মিলে নিত্যদিনের মতো আজও পাতা কুড়াতে বের হয়েছিল। ঝোপঝাড়ে ছনের স্তূপ দেখে তারা খুব অবাক হয়। রান্নার কাজে ছন খুব ভালো কাজ করে। তারা ছন সংগ্রহ করতে গিয়ে একটা ভারী বস্তা আবিষ্কার করে। বস্তার মুখ খুলে দুজনেই ভয় পেয়ে যায়, দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনা গ্রামে ছড়িয়ে দেয়। গ্রামের কয়েকজন পূর্ণাকে চিহ্নিত করে, তারপর নিয়ে আসে আটপাড়ায়। পূর্ণার লাশ মোড়ল বাড়িতে নিয়ে আসতে আসতে পুরো গ্রাম পূর্ণার মৃত্যুর খবর জেনে যায়। মোড়ল বাড়িতে কত রকম মানুষ উপস্থিত হয়েছে, তাও পদ্মজার কাছে চারপাশ জনমানবহীন লাগছে। তার চোখ শুষ্ক। প্রেমা বুক ফাটিয়ে কাঁদছে, কাঁদছে বাসন্তী ও প্রান্ত। তারা পারলে জোর করে পূর্ণাকে জাগিয়ে তোলে। পদ্মজা ধীর পায়ে পূর্ণার মাথার কাছে এসে বসল। পূর্ণার আঁচড় কাটা মুখটা জুড়ে গুচ্ছ গুচ্ছ মায়া। পদ্মজা এক হাতে ছুঁয়ে দেয় পূর্ণার মুখ, তারপর মৃদু স্বরে ডাকল, পূর্ণা, পূর্ণা রে। পূর্ণা সাড়া দেয় না। সে এখন মৃত একটি লাশ মাত্র, যে কিছুক্ষণের মধ্যে মাটির নিচে চিরজীবনের জন্য চলে যাবে। পদ্মজা চোখ ঘুরিয়ে চারপাশ দেখল। তাকে কেমন যেন দেখাচ্ছে। পদ্মজা চারিদিকে তাকিয়েও কোনো মানুষ দেখতে পেল না, অথচ তার চারপাশে মানুষজনের মেলা বসেছে। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। পূর্ণার আঙ্গুলে চুল পেঁচানো। পদ্মজা সময় নিয়ে চুল থেকে পূর্ণার আঙ্গুল মুক্ত করল। অনেক লম্বা একটা চুল, মেয়ে মানুষের চুল। পূর্ণা মৃত্যুর পূর্বে কোনো মেয়ের চুল টেনে ধরেছিল তা স্পষ্ট। পদ্মজা পূর্ণার কপালে চুমু দিল, তারপর আবার আদুরে স্বরে ডাকল, পূর্ণা, বোন আমার, তোর আপা ডাকছে, তোর পদ্মজা আপা। পূর্ণা আর সাড়া দিবে না, কোনো দিন দিবে না। তার দুরন্তপনা জীবনের জন্য থেমে গেছে। পদ্মজা বিশ্বাস করতে পারছে না। সে অস্থির হয়ে ওঠে, একটু দূরে সরে বসে। তার নিঃশ্বাস এলোমেলো এবং ভারী। বুকের ভেতর তোলপাড় বয়ে যাচ্ছে। তার মস্তিষ্কের স্নায়ু নিয়ন্ত্রণ হারাচ্ছে। সে হামাগুড়ি দিয়ে আরেকটু দূরে সরে যায়, মাথায় হাত দিয়ে বসে, তারপর আরেকটু দূরে সরে যায়। এভাবে যেতে যেতে অনেক দূরে চলে যায়। মানুষ তাকে হা করে দেখছে। কিছুক্ষণ দূরে বসে থেকে চট করে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে পূর্ণার কাছে আসে। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে চারপাশ দেখল। কি অদ্ভুত! সে এখনো কাউকে দেখতে পাচ্ছে না, শুধু বাসন্তী, প্রেমা ও প্রান্তকে দেখছে, আর দেখছে ঘুমন্ত পূর্ণাকে। পদ্মজা পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার সুন্দর চাঁদ, আজ তোর বিয়ে। মৃদুল, মৃদুল ভাই কোথায়? সে কি আসেনি? পদ্মজা চারপাশে চোখ বুলিয়ে মৃদুলকে খুঁজল। যখন সে মৃদুলকে খুঁজতে লাগল, তখন তার চোখে পড়ল অনেক অনেক মানুষ এসেছে। এত মানুষ কখন এলো? মৃদুল কোথায়? পদ্মজা মৃদুলকে খুঁজতে উঠে দাঁড়ায়। মানুষের ভিড়ে ঢুকে সে মৃদুলকে খুঁজতে থাকে। আমির দূরে দাঁড়িয়ে আছে। তার বুক ছিঁড়ে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। সে এলোমেলো হয়ে যাওয়া পদ্মজাকে দেখছে। পদ্মজা বুকের ভেতর যে সহ্য ক্ষমতা পুষে রেখেছিল, আজ সেটা ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে পদ্মজা নিজের মধ্যে নেই, একটুও কাঁদছে না। আমিরের ইচ্ছে হচ্ছে পদ্মজাকে বুকের সাথে জড়িয়ে রাখতে, যেন সে হাউমাউ করে কাঁদতে পারে, কিন্তু সেই ইচ্ছে প্রকাশের দুঃসাহস আমিরের নেই। সে এগিয়ে এসে পূর্ণার মুখের দিকে তাকালো। পূর্ণা খুন হয়েছে শুনে আমির রিদওয়ান খলিলার মজিদকে সন্দেহ করেছিল, কিন্তু আমিরের জানা মতে এরা এত বড় ভুল করবে না। তারা কখনো ঝোপঝাড়ে লাশ ফেলবে না। তারা নদীতে ভাসিয়ে দেয় যাতে প্রমাণ মুছে যায়, কিন্তু পূর্ণার শরীরে এখনো অগণিত প্রমাণ পাওয়া যাবে। একজন কুখ্যাত অপরাধী হিসেবে আমির নিশ্চিত এমন বোকামি একমাত্র প্রথম খুন করা কেউই করবে, অথবা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশ গুম করার, সে বোকা।
অলন্দপুরে তারা ছাড়া আর কে হতে পারে? বাসন্তীর হাতের নাড়াচাড়ায় পূর্ণার পায়ের চাদর সরে যায়। তার এক পায়ের নুপুর দেখে আমিরের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। তার চোখের রং পাল্টে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। এইবার সে নিশ্চিত এই কাজ কারা করেছে। আমির দ্রুত পায়ে সবার অগোচরে মোড়ল বাড়ি ছাড়ল। তার গন্তব্য আজিদের বাড়ি। মৃদুল, সে আজ বেজায় খুশি। ট্রলার নিয়ে এসেছে বউ নিতে, সাথে এসেছে মা বাবা সহ আত্মীয় স্বজন। গতকাল তার আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। জুলেখা প্রথম রাজি হননি। যখন দেখলেন মৃদুল সত্যি তাদের ছেড়ে চলে যাচ্ছে, তখন তিনি হার মানলেন। বললেন তিনি এই বিয়েতে রাজি। তিনি ছেলের বিয়েতে থাকতে চান, আর কাছের কয়েকজনকে নিয়ে তারপর বউ আনতে যেতে চান। আত্মীয়দের নিয়ে তৈরি হতে হতে রাত হয়ে যায়। তারপর নিজেদের ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের উদ্দেশ্যে। জুলেখা এখনও গাল ফুলিয়ে বসে আছেন। তিনি মন থেকে এই বিয়েতে রাজি নন। মৃদুলের তাতে যায় আসে না। তার মা বাবা বিয়েতে থাকছে, এটাই অনেক। আটপাড়ার খালে এসে ট্রলার থামে। খাল থেকে পূর্ণাদের বাড়ি যেতে মিনিট 5 লাগে। উত্তেজনায় মৃদুলের বুক কাঁপছে। তার ঠোঁটে হাসি লেগেই আছে। যে কোনো কথায় সে হাসছে। ট্রলার থেকে নামার সময় একটা কালো ব্যাগ হাতে তুলে নেয়। মৃদুলকে ব্যাগ নিতে দেখে তার এক ভাই বলল, আরে বেটা, ব্যাগ আমার কাছে দে, তুই জামাই মানুষ। মৃদুল দিতে রাজি হলো না। এই ব্যাগে থাকা প্রতিটি জিনিস লাল। সে নিজে পূর্ণার জন্য পছন্দ করে কিনেছে। ব্যাগের সব কিছু দিয়ে আজ পূর্ণা সাজবে। সে নিজের হাতে এই ব্যাগ পূর্ণার হাতে দিতে চায়। মৃদুল নাছোড় বান্দা। তার ভাই তার সাথে তর্ক করতে পারল না। মৃদুল খুশির জোয়ারে ভাসছে। সে সবার আগে আগে হেঁটে যায়। মিনিট 2 হাঁটার পর মোড়ল বাড়ির সামনে সে ভিড় দেখতে পেল। মৃদুল অবাক হল। গ্রামবাসীকে দাওয়াত দেয়া হলো নাকি? নিজে নিজে উত্তর খুঁজে নিল। দাওয়াতি হবে? পূর্ণা কত পাগল! মৃদুল হাসল, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল বাড়ির কাছাকাছি এসে। বাড়ি থেকে কান্নার স্বর ভেসে আসছে। জুলেখা বললেন, বাড়ির ভিতরে কান্দাকাটি হইতেছে না? মৃদুল চুপসে গেল। মনে মনে প্রশ্ন করল, পদ্মজা ভাবির সাথে আবার কিছু হলো নাকি? সে দৌড়ে বাড়ির ভেতর ঢোকে। মানুষজনকে ঠেলে ঠুলে পূর্ণার লাশের সামনে এসে দাঁড়ায়। পূর্ণার লাশ দেখেই চোখ বন্ধ করে ফেলল। খুশিতে মাথা নষ্ট হয়ে গেল নাকি? চোখ কী সব দেখছে? মৃদুল আবার চোখ খুলল। পূর্ণাকে পা থেকে মাথা অবধি দেখল। পূর্ণার পায়ে এখনো আলতা লেগে আছে। কাদামাখা লাল টুকটুকে পা দুটো। এই পায়ে হেঁটে দৌড়ে তার কাছে আসার কথা ছিল না, অথচ কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে পূর্ণা। মৃদুল তার হাতের ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে পূর্ণার মাথার কাছে চলে আসে। পূর্ণার মাথাটা নিজের কোলে নিয়ে ছলছল চোখে সবার দিকে তাকায়। বাসন্তী মৃদুলকে দেখে আরও জোরে কাঁদতে থাকলেন। ঘটনাটা বুঝতে মৃদুলের অনেক সময় লাগে। সে পূর্ণার গালে আলতো করে থাপ্পড় দিয়ে পূর্ণাকে ডাকল। ভালোবাসার মানুষের সাথে সংসার করার আশায় পবিত্র মিলনের আকাঙ্ক্ষায় সে ছুটে এসেছে, কিন্তু সে মানুষটি নাকি মৃত। মৃদুল অবাক চোখে তার মা বাবার দিকে তাকায়। কেমন স্বপ্ন লাগছে সব। পুলিশ এসে ভিড় কমিয়ে দেয়। লাশের আশপাশ থেকে সবাইকে সরে যেতে বলে। মৃদুল বোকা বোকা চোখে পুলিশদের দিকে তাকায়। একজন পুলিশ তার বাহু ধরে সরে যেতে বললে মৃদুল পূর্ণাকে অনুরোধ করে বলল, পূর্ণা, এই পূর্ণা, উঠো, আমার শেষ কথাটা রাখো, উঠো তুমি, আমি তোমার নিয়ে যেতে আইছি। মৃদুল দ্রুত ব্যাগের চেন খুলল। তার হাত কাঁপছে। এসব কি হলো? কেন হলো? পৃথিবীটা এরকম করে ভেঙে যাচ্ছে কেন? বুকের ভেতর কিসের এত শব্দ? সে ব্যাগ থেকে লাল টুকটুকে বেনারসি বের করল। তারপর সেই বেনারসি পূর্ণার গায়ে জড়িয়ে দিয়ে পূর্ণাকে বলল,
আমরা যে ঘরের সংসার পাতাম সেই ঘর আমি সাজে আইছি বন্যা, সুন্দর করে সাজে আইছি। পুলিশ তাড়া দিচ্ছে, কেউ ছোঁয়ার আগে লাশ তারা নিয়ে যাবে পরীক্ষার জন্য। খুন হওয়া লাশ ছোঁয়ার অনুমতি নেই, কিন্তু মৃদুল জাপটে ধরে রেখেছে পূর্ণাকে। পদ্মজা দূরে বসে আছে, হাঁটুতে থুতুনি ঠেকিয়ে মৃদুলকে দেখছে। তার ঠোঁটে হাসি লেগে আছে, যেন সত্যি মৃদুল বিয়ে করতে এসেছে, আর বিয়ে হচ্ছে। মানুষগুলো একবার পদ্মজাকে দেখছে, আরেকবার মৃদুলকে। মৃদুলের বাবা মৃদুলকে বলে পূর্ণাকে ছেড়ে দিতে। মৃদুল আরও শক্ত করে ধরে, সে বিড়বিড় করছে, পূর্ণাকে কানে কানে কিছু বলছে। যখন দুজন লোক মৃদুলকে টেনে তুলতে নিল, মৃদুল চিৎকার করে কেঁদে উঠল, পূর্ণা, আমার পূর্ণা, তুমি উঠো না কেন? আম্মা, আম্মা তুমি কই? আম্মা চুরি বাইর করো, আলতা বাইর করো, আরও কি আছে না সব বাইর করো আম্মা। পূর্ণারে সাজাইবা সবাই, আমি বিয়া করুম আম্মা। আম্মা, আম্মা পূর্ণারে উঠতে কও। আম্মা, আম্মা ওরে কারা মারছে আম্মা? মৃদুলের পাগলামি দেখে ভরকে যান জুলেখা। এত বড় ছেলে কেমন হাউমাউ করে কাঁদছে। তিনি দৌড়ে মৃদুলের পাশে আসেন। মৃদুল জুলেখার দিকে তাকিয়ে বলল, আম্মা, মরা মানুষের বিয়া করা যায় না? আমার বিয়ে দাও আম্মা, এরপর এক লোকে কবর দাও। আমি ওরে ছাড়া কেমনে থাকুম আম্মা? মৃদুল পূর্ণাকে বেনারসি দিয়ে পেঁচিয়ে ফেলে, তাকে মানুষজন খামচে ধরেও আটকাতে পারছে না। সে পূর্ণাকে শাড়ি দিয়ে পেঁচিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখে। তার দুই হাত টেনে ছোটাতে চেষ্টা করে সবাই, কিন্তু পারছে না। মৃদুল কিছুতেই পূর্ণাকে ছাড়বে না। আকাশের মালিক যেন নিজ দায়িত্বে মৃদুলের ওপর শক্তির ভাণ্ডারের সব শক্তি ঢেলে দিয়েছেন। এভাবে চলতে থাকলে লাশ পচে যাবে, তদন্ত ঠিকঠাক হবে না। একজন পুলিশ হাতের লাঠি দিয়ে মৃদুলের পিঠে আঘাত করল। মৃদুল তাও তার কাজে অটল থাকে। সে হাউমাউ করে কাঁদছে, পূর্ণাকে চিৎকার করে রাখছে। বুক ফেটে যাচ্ছে তার। সে পূর্ণার মাথায় চুমু দিয়ে পূর্ণাকে বলল, কবুল কবুল কবুল, আমি কবুল কইছি পূর্ণা, তুমি কও। সবাই শুনছে আমি কইছি, শুনছেন না সবাই? এখন তুমি কও। পূর্ণা, আমারে এত বড় শাস্তি দিও না পূর্ণা, আমারে সাথে নিয়ে যাও। মৃদুল মানুষজনের মুখের দিকে তাকিয়ে বলল, আমারও সবাই কবর দেন, পূর্ণার লগে কবর দেন। দিবেন আপনারা? আমি কবুল কইছি না, অর্ধেক বিয়া তো হয়ে গেছে, হইছে না? মৃদুল কাঁদতে কাঁদতে হাসল। জুলেখা কান্না শুরু করেছেন। মৃদুলের এমন পাগলামি তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা পাগল হয়ে গেল নাকি? তার কলিজার টুকরা এমন করে কাঁদছে কেন? কিসের অভাব তার? নিজের জীবনের বিনিময়ে হলেও তিনি মৃদুলকে সুখী দেখতে চান। তিনি মনে মনে চাইছেন অলৌকিক কিছু হোক, মেয়েটা জেগে উঠুক, মৃদুল হাসুক। মৃদুলের পিঠ ছিঁড়ে যাচ্ছে আঘাতে আঘাতে। তারা সবাই উন্মাদ এক প্রেমিককে আঘাত করছে যেন পূর্ণাকে ছেড়ে দেয়, কিন্তু মৃদুল তো ছাড়বে না, সে কিছুতেই ছাড়বে না। মৃদুল পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হেই কালী, কালী কইছি তো, গুসা করো, গুসা করো আমার সাথে, গালি দাও আমারে। ও পূর্ণা, ও ভ্রমর, চাইয়া দেহ একবার, আসমানের পরি তুমি, সবচেয়ে সুন্দর মুখ তোমার, হাসো পূর্ণা, হাসো। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তির পর মৃদুলের থেকে পূর্ণাকে সরানো যায়। মৃদুল বন্দি পাখির মতো ছটফট করছে, সে পায়ে মাটি খুঁড়ছে, সবাইকে অনুরোধ করছে তাকে ছেড়ে দিতে। চিৎকার করার কারণে মৃদুলের গলার রগ ফুলে লাল হয়ে গেছে। মানুষের টানা হেঁচড়ায় তার পরনের পাঞ্জাবি চিরে গেছে। নিজের অজান্তে এক শ্যামকন্যার প্রেমে উন্মাদ হয়ে ত্যাগ করে সে সর্বসুখ, ত্যাগ করে সকল প্রকার চাওয়া পাওয়া, স্বপ্ন আশা। এমনও হয়। আকস্মিক থাপ্পড়ে রিদওয়ানের ঠোঁট দুটি কেঁপে ওঠে প্রচণ্ড আক্রোশে। সে দাঁতে দাঁত চেপে ক্ষোভ আড়াল করে। মজিদ হাওলাদার টেবিলে থাপ্পড় দিয়ে চাপা স্বরে বললেন, এমন বোকামি কি করে করলি? এখন কে বাঁচাবে? রিদওয়ান মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। পূর্ণার খবরটা শোনার পর থেকে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে।
পূর্ণার শরীরে অগণিত প্রমাণ রয়েছে যা রিদওয়ানের জন্য বিপজ্জনক। মুত্তালিব যেখানে সেখানে ফেলে চলে আসবে জানলে সে এই দায়িত্ব দিত না, কিন্তু যা হওয়ার তো হয়েই গেছে। এখন তাকে একমাত্র মজিদ বাঁচাতে পারেন। খলিল মিয়ে যাওয়া গলায় বলল, ভাইজান, ও বুঝে নাই, না বুঝা করে ফেলছে। মজিদ চেয়ারে বসলেন, জগ থেকে ঢকঢক করে পানি খেয়ে বললেন, যা করেছে করেছেই, কিন্তু শেষে কি বোকামিটা করল? লাশ কেউ জোপে ফেলে আসে? রিদওয়ান মুখ খুলল, আমি মুত্তালিব কাকারে কইছিলাম লাশটা আজমপুর হাওরে ফেলে আসতে। রিদওয়ানের কথা যেন আগুনে ঘি ঢালল। মজিদ উঠে দাঁড়ান, রিদওয়ানের পিঠে এক নাগারে কয়েকটা থাপ্পড় বসিয়ে খিটখিট করে বললেন, তুই চুপ থাক হারামজাদা। রিদওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মজিদ খলিলের দিকে তাকিয়ে বললেন, এখন এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি? খলিল চট করে উঠে দাঁড়ালেন। মজিদ মাথার টুপিটা ঠিক করে রিদওয়ানকে বললেন, তুইও আয় সাথে। রিদওয়ান পথ আটকে বলল, কাকা, একটা কথা ছিল। আবার কি বলবি তুই? গতকাল রাতে ভাঙা ফটকের বাইরে ইয়াকুব আলী আর তার ছেলেকে দেখছি। মজিদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। ইয়াকুব আলী শিক্ষিত মার্জিত একজন ব্যক্তি, যিনি ইসলামের আদর্শে চলাফেরা করেন, নিজের সর্বত্র বিলিয়ে দেন গরিব দুঃখীদের, কিন্তু মজিদকে টেক্কা দিয়ে মাতব্বরি পদটা ছিনিয়ে নিতে পারেননি। তবে তিনি ক্ষমতাবান ব্যক্তি। মজিদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তার আছে। গত 4 বছর ধরে এই মহান ব্যক্তির মুখোমুখি মজিদকে হতে হচ্ছে। 4 বছর আগে ইয়াকুব আলী সৌদিতে ছিলেন। সৌদি থেকে এসেই সিদ্ধান্ত নিয়েছেন জনসেবা করবেন। এই লোক তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে মানে তো বিপজ্জনক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। মজিদ আন্দাজ করে নিলেন, সেদিনের সমাবেশের ঘটনা থেকে ইয়াকুব আলীর কিছু সন্দেহ হয়েছে। তিনি রিদওয়ানের দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন, বিপদের জাল চারিদিকে, তার মধ্যে তুই আবার আরেক অঘটন ঘটালি? রিদওয়ান প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, আপনি পূর্ণার ব্যাপারটা সামলান, আমি বাকিগুলো সামলে নেব। রিদওয়ানের উচ্চারিত প্রতিটি শব্দ মজিদের গায়ে আগুন ছড়িয়ে দিচ্ছে। তিনি কটাক্ষ করে বললেন, তুই আমার বাল করবি। অপমানে রিদওয়ানের মুখটা থমথমে হয়ে যায়। সে খলিলের দিকে তাকায়। খলিল চোখের দৃষ্টি ফিরিয়ে নেন। মজিদ রাগে ফুঁসছেন। তিনি মেঝেতে থুতু ফেলে বেরিয়ে পড়লেন। মজিদের সাথে খলিলও বেরিয়ে গেলেন। রিদওয়ান অনেকক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে, তারপর জগের পানি দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে পড়ল। রিনু আলগা ঘর ছেড়ে দৌড়ে অন্দরমহলে চলে আসে। সে আলগা ঘর ঝাড়ু দিতে গিয়েছিল। তারপরই মজিদ খলিল রিদওয়ানের কথা শুনেছে। বাড়িতে আমিনা আর আলো আছে। লতিফা পদ্মজার সাথে গিয়েছে। রিনু রান্নাঘরে এসে 4-5 গ্লাস পানি খেল। তার বুক কাঁপছে। সে বাঘহারা। পূর্ণাকে রিদওয়ান আর খলিল খুন করেছে, এটা শুনে তার মাথা ভনভন করছে। আজিদের বাড়ির আঙিনা শূন্য, কাউকে দেখা যাচ্ছে না। আমির চারপাশে চোখ বুলিয়ে সোজা ঘরের ভেতর ঢুকে পড়ল। আসমানে হঠাৎ আমিরকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে নিজেকে ধাতস্থ করার পূর্বে আমির তার গলা চেপে ধরল। আসমানি আকস্মিক ঘটনায় হতভম্ব। সে দ্রুত আমিরের হাত চেপে ধরে। আমির দাঁতে দাঁত চেপে বলল, একটা মিথ্যে বললে সোজা নরকে পাঠিয়ে দেব মাগির ঝি। আসমানির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না। এক্ষুনি বুঝি দম বেরিয়ে যাবে। তার মুখ দিয়ে ঘ্যার ঘ্যার জাতীয় শব্দ বেরিয়ে আসে। আমির আসমানির হাঁটুতে লাথি দিয়ে আসমানিকে মাটিতে ফেলে দেয়। তারপর চুলের মুঠি শক্ত করে ধরে। আসমানি কাশতে থাকে। হৃৎপিণ্ড আরেকটু হলে ফেটে যেত। শ্বাসনালী ছিঁড়ে রক্ত বেরিয়ে আসত। তার মনে হচ্ছে সে নতুন জীবন পেয়েছে। আসমানি জোরে জোরে নিঃশ্বাস নেয়। রাগে আমিরের কপালের রগ ভেসে উঠেছে। পারলে সে আসমানিকে পিষে ফেলে। আমির গলার আওয়াজ নিচু করে বলল, পূর্ণার সাথে কি হয়েছিল? আসমানির চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে আমিরকে যতটুকু চেনে, গতকালই আন্দাজ করতে পেরেছিল
আমির দ্রুত সব ধরে ফেলবে, কিন্তু এত দ্রুত ধরে ফেলবে ভাবিনি। আসমানি কথা বলার জন্য উদ্যত হলো, তখন আমির হুমকি দিল, একটা অক্ষর মিথ্যে বললে এখানেই পুঁতে যাব, সত্য বলার সুযোগ দেব না। আমিরের কথা শুনে ভয় পেয়ে যায় আসমানি। 2 বছর আগের কথা, তাদের দলের একজন বিশ্বাসঘাতকতা করেছিল। আমির সেই বিশ্বাসঘাতককে যেখানে ধরেছিল সেখানেই মাটি খুঁড়ে পুঁতে এসেছিল। আসমানি কাঁদো কাঁদো হয়ে বলল, চুল ছাড়ো কইতেছি। আমির আরো শক্ত করে ধরে। আসমানি আর্তনাদ করে উঠল। সে যত সময় নিবে তত বেশি অত্যাচারিত হবে, তাই দ্রুত সব বলে দিল। আমির আসমানিকে ছেড়ে দেয়। ঘরের দরজার সামনে এসে দাঁড়ান মালেহা বানু। তিনি আজিদের মা এবং আসমানির শাশুড়ি। আমির চলে যেতে উঠে দাঁড়ায়। আসমানি তড়িৎ গতিতে বলে উঠল, কিছু খাইয়া যাও। আমির শুনেও না শোনার ভান করে মালিহা বানুর পাশ কাটিয়ে চলে গেল। মালেহা বানু অবাক চোখে আসমানিকে দেখছেন। মাতব্বরের ছেলে তার ছেলের বউকে মারল কেন? তিনি প্রশ্ন করতে গিয়েও করলেন না। তীব্র কৌতূহল চাপা দিয়ে দরজা ছেড়ে নিজের ঘরে চলে গেলেন। শফিক আমিরের হাতে খুন হওয়ার পর মালেহা বানু অসুস্থ হয়ে পড়েন। তিনি জানেন শফিক নিখোঁজ। আসমানি এবং আজিদ শফিকের পরিণতি জানে। তারা কেউ শফিককে হারিয়ে একটুও ব্যথিত নয়। পাপের রাজত্বে প্রয়োজনে সহযোগী পাওয়া যায়, আপনজন নয়। মালেহা বানু এই সম্পর্কিত কিছুই জানেন না। তিনি সবসময় নীরব, পাড়া ঘুরে বেড়াতে পছন্দ করেন। 2 ছেলে অর্থ উপার্জন করছে, এই তো অনেক। তিনি রানীর মতো আছেন, আর কি লাগে? তার রাগটা আসমানির উপর। আসমানির সাথে শফিকের দৃষ্টিকটু ঘেঁষাঘেঁষি তিনি অনেকবার দেখেছেন। এ নিয়ে কথা শোনাতে গেলে শফিক ও আজিদ দুজনেই ক্রুদ্ধ হতো। তাই তিনি অনেক দিন হল আসমানির সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আজিদের সাথে দেখা হয়। আজিদ আমিরকে দেখে বলল, শুনলাম পূর্ণা নাকি খুন হইছে। আমির উত্তর দিল না। সে আজিদকে এড়িয়ে যায়। আজিদ ঘাড় ঘুরিয়ে আমিরের ওপর কটমট করে তাকায়। সে তার বড় ভাই শফিকের কথা শুনে এদের সাথে যুক্ত হয়েছিল। সেখানে দেখা হয় আসমানির সাথে। আসমানি সুন্দরী, রূপের ঝলকে পুরুষ মানুষকে কাত করার ক্ষমতা তার আছে। আজিদ মাঝে মধ্যে পাতালে যেত, তাও আসমানির সাথে সময় কাটানোর জন্য। আসমানি একাধারে পাতালের প্রতিটি পুরুষের সাথে রাত কাটাত। আজিদ প্রথম অবাক হয়েছিল, একটা মেয়ে কি করে এতটা খারাপ হতে পারে। তারপর অবশ্য জেনেছে আসমানি তার জন্মদাত্রীর মতো হয়েছে। আমিরের দাদি নূরজাহানের সঙ্গী হিসেবে তার একজন বান্ধবী ছিল। সেই বান্ধবীর মেয়ে আসমানি। মায়ের পেশা মেয়ে পেয়েছে। আসমানি 16 বছর বয়স থেকেই তার গ্রামে কুকীর্তি করে বেরিয়েছে। গ্রামের সালিশে যখন তাকে গ্রাম থেকে বের করে দিল, তখন মজিদ হাওলাদার আর আমির হাওলাদার আসমানিকে আজিদের গলায় ঝুলিয়ে দিল। আজিদ এমন একটা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে সংকোচ করেছিল, কিন্তু তার বড় ভাই বিয়েটা সমর্থন করে। এখানে আজিদের আর কিছুই বলার ছিল না। সে আসমানিকে বিয়ে করে। তবে ইদানিং একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে। আসমানির কখনো বাচ্চা হলে সে মানতে পারবে না এই বাচ্চা তার। এ নিয়ে সে যন্ত্রণায় আছে। মনে মনে হাওলাদার বাড়ি আর মৃত শফিকের ওপর ক্ষিপ্ত সে। গত কয়েকদিন ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে মজিদের অনুমতি নিয়ে সে আরেকটা বিয়ে করবে। আজিদ সোজা কলপারে চলে আসে। আজ বিকেলে তাকে রওনা হতে হবে। মালেহা বানুর অসুস্থতা বেড়েছে, শহরের ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন সময় বোধহয় রাত 9টা। আমির অন্দরমহলে না গিয়ে সোজা আলগা ঘরে প্রবেশ করল। গাঢ় অন্ধকারে আলগা ঘর ডুবে আছে। চারিদিক এতটাই নির্জন যে মনে হচ্ছে মৃত্যু নেমে এসেছে চারিদিকে। খলিল মজিদ বাড়িতে নেই। তারা লোক দেখানো ভালো মানুষিতে ব্যস্ত। দুজনে মোড়ল বাড়ির অভিভাবক হয়ে উঠেছে, কিন্তু আমির জানে তারা প্রমাণ লুটপাটে ব্যস্ত।
প্রমাণ নষ্ট করা তাদের বা হাতের কাজ। আমির বিছানা হাতড়ে বালিশের নিচ থেকে দিয়াশলাই বের করে হারিকেন জ্বালালো। মগা বিকেলে বেরিয়ে গেছে, তাই আলগা ঘর, শুনশান নীরবতা। নয়তো অন্যবার মগার নাক ডাকার শব্দে আলগা ঘরে টেকা যায় না। আমির তার খয়েরি শার্টের পকেট থেকে একটা লাল ছোট খাম বের করল, তারপর হারিকেনের সামনে বসল। পাশের ঘরে ধপ করে শব্দ হয়। আমির সে ঘরে উকি দিয়ে দেখল বিড়াল ছোটাছুটি করছে। নিশ্চয়ই ইঁদুর দেখেছে। সে হারিকেন নিভিয়ে বাইরে আসে, লাল খামটি পায়জামার পকেটে রাখে। অন্দরমহলের চারপাশ ঘিরে জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। আমির জোনাকি পোকাদের ভিড়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল, কিছুটা সুন্দর, কিছুটা দুঃখের, অথচ সবটাই শব্দহীন। আমির কিছু একটা ভেবে অন্দরমহলে প্রবেশ করে। লতিফা আমিরকে দেখে দৌড়ে এসে পথ আটকে বলল, ভাইজান, পদ্মর কি হইল বুঝতেছি না, কথাবার্তা কয় না। লতিফা চিন্তিত। আমির প্রসঙ্গ পাল্টে বলল, আমি থাকবো এখানে, তুই রান্না বসা। কথা শেষ করে উপরে উঠে গেল আমির। লতিফা রান্নাঘরে চলে যায়। আমির আজ পদ্মজার সাথে থাকবে শুনে সে কেন জানি খুব খুশি হলো। পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমির সারাক্ষণ ঘরের ভেতর আঠার মতো লেগে থাকত, না নিজে বের হতো আর না পদ্মজাকে বের হতে দিত। এই নিয়ে ফরিনা, রানী, নূরজাহান ও আমিনার কত কথা ছিল। লতিফার ঠোঁটে হাসি ফুটে উঠল। অতীত এত সুন্দর কেন হয়? দ্বিতীয় তলায় উঠতেই আমিরের শরীর কাটা দিয়ে ওঠে। বারান্দা জুড়ে উত্তরের হাওয়া বইছে। আকাশের তারা ও অর্ধ চন্দ্রের আলো ছাড়া আর কোনো আলো নেই। এমন একটা পরিবেশে মিনমিনিয়ে কেউ কাঁদছে। বড্ড অচেনা এই কান্না, যেন কোনো অশরীরী শত জনমের দুঃখ একসাথে মনে করে কাঁদছে। আমির দ্রুত পায়ে পদ্মজার ঘরে আসে। ঘরের প্রতিটি কোণা অন্ধকারে তলিয়ে আছে। বাতাসে একটা ভারী কান্না ভেসে বেড়াচ্ছে। আমির আন্দাজে বিছানার পাশে এসে দাঁড়ালো। বিছানার পাশে একটা টেবিল আছে। সে টেবিলে হারিকেন থাকে আর ড্রয়ারে থাকে দিয়াশলাই। আমির দিয়াশলাই বের করে হারিকেন জ্বালালো। ঘাড় ঘুরিয়ে দেখল দেয়াল ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসে আছে পদ্মজা। সে কাঁদছে, কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে। তার করুণ কান্না এসে আমিরের বুক ভিজিয়ে দেয়। ও বাড়ির অবস্থা ভালো নেই। প্রেমার গা কাঁপিয়ে জ্বর এসেছে, চোখ খুলে তাকাতে পারছে না। বাসন্তী পড়েছেন বড় কষ্টে। একদিকে পূর্ণার সমাপ্তি, অন্যদিকে প্রেমার গা কাঁপানো জ্বর। মৃদুলের গলা ভেঙে গেছে, বড্ড এলোমেলো হয়ে গেছে সে। বাবা মায়ের বড় আদরের একমাত্র ছেলে। কখনো মায়ের হাতে মার খেয়েছে কিনা সন্দেহ। তার প্রাপ্তির খাতা সবসময় পরিপূর্ণ ছিল। সে কখনো কষ্টে কাঁদেনি, বাস্তবতা দেখেনি। সোনার চামচে খেয়ে বড় হওয়া আহ্লাদি আদুরে ছেলে। তার জন্য এই ধাক্কাটা মৃত্যুর মতো। সে স্বাভাবিক হতে কত সময় নেবে কে জানে। অথচ সবকিছু ছেড়ে পদ্মজা অন্দরমহলে চলে এসেছে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। সে এক জায়গায় সারাক্ষণ বসেছিল, তারপর হুট করেই অন্দরমহলে চলে আসে। সাথে খণ্ড খণ্ড মেঘ আষাঢ়ি দুই চোখে জড়ো করে নিয়ে আসে। আমির কথা বলার জন্য যখন উদ্যত হল, সে টের পেল তার হৃৎপিণ্ডের গতি বাড়ছে। এমন কেন হয়? পদ্মজা কোন আসমানের চাঁদ যে তাকে ছোঁয়ার কথা ভাবলেই আমিরের গলা শুকিয়ে আসে? কয়দিনের দূরত্বে মানুষটার চোখের দিকে তাকাতেও সংকোচ হচ্ছে। অথচ ফেলে আসা দীর্ঘ 6 বছরের প্রতিটি রাত দুজন দুজনের বুকের সাথে লেপ্টে কাটিয়েছে। কত উছলে পড়া জ্যোৎস্না রাতে তারা ভালোবাসার গল্প রচনা করেছে। আমির রহস্য হয়ে বলল, চলে এলে কেন? পদ্মজা মাথা তুলে তাকালো। পদ্মজার চোখের দৃষ্টিতে আমির এলোমেলো হয়ে গেল। বুক প্রবলভাবে কাঁপতে থাকল।
পদ্মজার দৃষ্টির জাল আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তাকে। সে বিছানার ওপর বসল। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, অথচ পদ্মজা নির্লিপ্ত। পদ্মজার নাকের নাকফুলটা জ্বলজ্বল করছে। নাকফুলটি বিয়ের পর আমির পরিয়ে দিয়েছিল। নাকফুলে গেঁথে দিয়েছিল জনম জনমের ভালোবাসা, অথচ এখন সেই ভালোবাসা বিষের দানার মতো রূপ নিয়েছে। পদ্মজা এক হাতে মাথা ঠেকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি কিছু পেলাম না জীবনে। আব্বার অবহেলা আর নোংরা কথা শুনে কাটিয়েছি 16টা বছর। তারপর আমার মা আমাকে ছেড়ে চলে গেল। সে হচ্ছে আরেক বিশ্বাসঘাতক। শেষ লাইনটা ক্ষোভ অভিমান প্রকাশ পায়। পদ্মজা গলার জোর বাড়িয়ে বিশ্বাসঘাতক শব্দটি উচ্চারণ করল। আমির চট করে বলল, উনি বিশ্বাসঘাতক নন। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো 2 হাতে খামচে ধরে মেঝে। আমিরের দিকে রক্ত চোখে তাকায়। তার বুক থেকে আঁচল মেঝেতে পড়ে। সে রাগে দাঁতে দাঁত চেপে আমিরকে বলল, করেছে, সব কিছুর জন্য আমার মা দায়ী। সব ভুল আমার মায়ের। সে আমাকে জন্ম দিয়েছে, আমাকে আগুনে ঠেলে দিয়ে নিজে চলে গেছে। ছোট থেকে আমাকে বলে এসেছে সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে আগলে রাখবেন। যাই হয়ে যাক সব আমাকে বলবে। কিন্তু আম্মা একটা কথাও রাখেনি কোনো কথা। প্রতারক, বিশ্বাসঘাতক, সব দোষ আমার মায়ের, সব দোষ। পদ্মজা অস্থির হয়ে পড়েছে। তার নিঃশ্বাস এলোমেলো। সে বিপর্যস্ত। কাঁদতে কাঁদতে হুট করে আমিরের দিকে তাকিয়ে এসে হাসল। বলল, সবাই কি ভেবেছে? আমাকে কষ্ট দিয়ে কাঁদাবে? আমি কাঁদব না, কিছুতেই কাঁদব না। কাঁদব না বলেও সে আবার কাঁদতে শুরু করল। কষ্টের মাত্রা পেরিয়ে গেলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে তার জীবনের ছোট ঘটনাগুলোকে বড় করে ভাবতে থাকে, সারাক্ষণ বিলাপ করে আর কাঁদে। পদ্মজার অবস্থা এখন ওরকম। সে তার চেনা সত্তা থেকে বেরিয়ে পড়েছে। পদ্মজার কান্না শুনে আমিরের মাথা ফেটে যাচ্ছে। সে চিৎকার করে বলতে চাইছে, পদ্মবতী, কান্না থামাও তুমি। আমি সহ্য করতে পারছি না। এত কেন কষ্ট তোমার? তুমি পদ্মবতী নাকি কষ্টবতী? মনের কথা মনে রয়ে গেল। আমির পারল না কিচ্ছু বলতে। সে বিছানার মাঝে গিয়ে বসল। 2 হাতে নিজের মাথার চুল টেনে ধরে, ঘন ঘন নিঃশ্বাস নেয়। আত্মগ্লানি তাকে গ্রাস করে ফেলেছে। সে যেন অদৃশ্য কোনো শেকলে বন্দী। পদ্মজার আর্তনাদ, বিলাপ গুমড়ে গুমড়ে কেঁদে ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমির টের পাচ্ছে, আর টের পাচ্ছে বলেই মনে হচ্ছে তার মস্তিষ্কে কেউ যেন রড দিয়ে পিটাচ্ছে। সে জানালার বাইরে তাকায়। রাতের লক্ষ তারাতেও যেন বেদনার গুঞ্জন। হৃদয়ের শহর খা খা করছে। ইচ্ছে হচ্ছে অন্যবারের মতো পালিয়ে যেতে, কিন্তু আজ সে পালাবে না। সে পালাতে চায় না। তার ভেতরটা তীর তীর করে কাঁপছে। মোলায়েম বাতাসের ঝংকারে রগে রগে শিরশির অনুভূতি হচ্ছে। আমির পদ্মজার দিকে তাকায়। নিজের মাথার চুল আরো জোরে টেনে ধরে। পদ্মজা পা ছড়িয়ে বসল। দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুজল। আমির পদ্মজার ওপর চোখ রেখে নিজের হাত কামড়ে ধরে। সে নিজেকে নিজে প্রশ্ন করে, সে কি নিজের সিদ্ধান্তে অটল? হ্যাঁ না একটা সিদ্ধান্তের ব্যবধান মাত্র। তাহলেই মনের যুদ্ধের সমাপ্তি। খুব দ্রুত উত্তর আসে, হ্যাঁ। মুহূর্তে অদৃশ্য ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। পৃথিবীর সব ফুল জেগে ওঠে। শান্ত সমুদ্রের ঢেউ যেন বিকট শব্দ তুলে আছড়ে পড়ে তীরে। আমির বিছানা থেকে নেমে পদ্মজার 2 বাহু চেপে ধরে দাঁড় করায়। পদ্মজা দরজার বাইরে তাকিয়ে আছে। তার বারবার হ্যালুসিনেশন হচ্ছে। একবার পূর্ণাকে দেখছে তো অন্যবার পারিজাকে। দুজনেই রক্তাক্ত অবস্থায় তার সামনে আসে। পদ্মজা খামচে ধরে আমিরের চোখ মুখ, নখের আঁচড়ে গাল ছিঁড়ে নেয়। আমির তার 2 হাতে পদ্মজাকে বুকের সাথে চেপে ধরল। পদ্মজা আবার কান্না শুরু করে।
আমির পদ্মজাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, একটু শান্ত হও, একটু। পদ্মজা এতক্ষণ আমিরকে টের পায়নি, এখন টের পাচ্ছে। সে এক ঝটকায় আমিরের হাত দূরে সরিয়ে দেয়, তারপর বিছানার মাঝে গিয়ে বসল। আমির পদ্মজার সামনে এসে বসে। আমিরের মুখটা দেখে মনে পড়ে যায় প্রথম দিনের কথা, যেদিন পাতালে আমিরের সাথে প্রথম দেখা হয়েছিল। আমির নগ্ন মেয়েগুলোকে বেল্ট দিয়ে পিটাচ্ছিল। পদ্মজার রক্ত ছলকে ওঠে। তার বোনের সাথেও কি এমন হয়েছে? কিছু বুঝে ওঠার পূর্বে পদ্মজা আমিরের গলা চেপে ধরল। আমির হকচকিয়ে গেলেও বাধা দিল না। পদ্মজা আমিরের মুখের ওপর ঝুঁকে কিছু একটা বিড়বিড় করে, যা অস্পষ্ট। বিড়বিড় করতে করতে শরীরের সবটুকু শক্তি দিয়ে দুই হাতে আমিরের গলা চেপে ধরে রাখে। আমির গলায় প্রচণ্ড চাপ অনুভব করে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। চোখ বুঝতেই যন্ত্রণায় চোখ থেকে জল বেরিয়ে আসে। পদ্মজা আমিরের গলা ছেড়ে দিল, দূরে সরে বসল। আমিরের শুকিয়ে যাওয়া মুখটা দেখে ফিক করে হেসে দিল, তারপর আবার নীরব হয়ে গেল। তার চোখের সামনে ভেসে ওঠে হেমলতার মৃত মুখ, পারিজার মৃত মুখ, পূর্ণার মৃত মুখ। পূর্ণা একটা গাছের সামনে বসে কাঁদছে। এই তো তার চেয়ে মাত্র কয়েক দূরেই সেই গাছটা। পারিজা একটা বাড়ির ছাদে বসে আছে, তার গলা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। পদ্মজা থম মেরে সেখানে তাকিয়ে রইল, অদ্ভুত স্বরে কেঁদে উঠল। আমির নিজেকে ধাতস্থ করতে সময় নিল। পদ্মজা কান্না থামিয়ে অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আছে। সে কিছু দেখছে। আমির পদ্মজার কাছে এসে বসে। পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে দেয়। পদ্মজার মুখের ওপর কয়টা চুল উড়ে বেড়াচ্ছে। আমির অবাধ্য চুলগুলোকে পদ্মজার কানে গুজে দিল। পদ্মজার চোখ, নাক, গাল, ঠোঁট পর্যবেক্ষণ করে আমির উকি দিল অতীতে। গল্পটা ভীষণ ব্যক্তিগত। পদ্মজা একবার বিরক্ত হয়ে রাগী স্বরে বলেছিল, আরেকটা চুমু দিলে আমি বাড়ি ছেড়ে কিন্তু চলে যাব। আমির পদ্মজার কথায় থমকে যায়। তখন ঢাকায় নতুন নতুন তাদের সংসার। পদ্মজা ভার্সিটিতে পড়ছে, আগামীকাল তার পরীক্ষা, তাই সে পড়ছিল। কিন্তু আমির সেদিন বাড়িতে ছিল, আর সারাক্ষণ পদ্মজাকে বিরক্ত করে যাচ্ছিল। পদ্মজার মুখের সামনে গিয়ে একবার নাকে চুমু দেয় তো আরেকবার গালে। বারংবার পদ্মজা পড়ার খেই হারিয়ে ফেলছিল। সে ভীষণ রেগে যায় আর কথাটা বলে ফেলে। আমির তো বরাবরই রাগী। সে তাৎক্ষণিক রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার সময় বাড়ি ফেরে, তাও পদ্মজার সাথে কোনো কথা বলল না। পদ্মজা তো অবাক। সে কথা বলতে গেলে হু হ্যাঁ ছাড়া আমির কিচ্ছু বলে না। পদ্মজা মুখে কিছু বলতে লজ্জা পায়, তাই সে বিভিন্নভাবে আমিরের আকর্ষণ পাওয়ার চেষ্টা করেছে। আমির প্রথম পদক্ষেপে নরম হয়ে গেলেও প্রকাশ করল না। সে গম্ভীর হয়ে থাকে, চুপচাপ খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। অথচ অন্যবার পদ্মজাকে টেনে নিয়ে যায়, তারপর একসাথে ঘুমায়। আমিরের আচরণে পদ্মজা মনে ব্যথা পায়। একটা কথার জন্য এরকম কেউ করে? পদ্মজা অভিমানে বৈঠকখানায় বসে থাকে। আমির এদিকে চিন্তিত। রাত বাড়ছে, পদ্মজা আসে না কেন? সে ভাবল পদ্মজা এসে ইনিয়ে বিনিয়ে কথা বলে তার রাগ ভাঙানোর চেষ্টা করবে। তখন সে কিছু একটা চেয়ে বসবে, কিন্তু তার অর্ধাঙ্গিনী তো ঘরেই আসছে না। আমির বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি ভেঙে নামার সময় দেখে পদ্মজা সোফায় গাল ফুলিয়ে থম মেরে বসে আছে। রাগ ভাঙানোর বদলে উল্টো রাগ করে বসে আছে। কি অদ্ভুত! আমির খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, রাত কয়টা বাজে কারো খবর আছে? কেউ কি ঘরে যাবে না? পদ্মজা অভিমানী স্বরে বলল, কেউ তাকে পাত্তা না দিলে সে কেন ঘরে যাবে? আমির হেসে ফেলল। সে পদ্মজার সামনে এসে বসে। পদ্মজার চোখে জল চিকচিক করছে। আমির পদ্মজার হাতে চুমু দিয়ে বলল, কি বাচ্চা কাচ্চা বিয়ে করলাম রে, একটুতে কেঁদে দেয়? তো ছেড়ে দিন না।
আমিরের চোখ দুটি বড় বড় হয়ে যায়। পদ্মজা এত কথা কবে শিখল? কি অভিমান তার! আমির হাসি দীর্ঘ করল। পদ্মজার মুখের ওপর ঝুঁকে বলল, মৃত্যুর আগে ছাড়ছি না। পরে যদি আবার দেখা হয় তখনও তোমার পিছু নেব। আমিরকে মুখের ওপর ঝুঁকতে দেখে পদ্মজা লজ্জা পেয়ে গেল। ও বাড়ির প্রতিটি ইট তাদের ভালোবাসার সাক্ষী। সবখানে ভালোবাসা লেপ্টে লেপ্টে আছে। আমির বর্তমানে ফিরে আসে। সে রান্নাঘরে যায়। লতিফাকে বলে গরম পানি আর ছোট তোয়ালে নিয়ে আসে। পদ্মজার মাথাটা ভীষণ ব্যথা করছে। তার চোখ দুটির ওপর যেন ভারী পর্দা টানানো। এই জগতের কিছুই দেখছে না। সে চোখ বুঝল। তার হাঁটু থেকে পা অবধি কাদা লেগে আছে। আমির ভেজা তোয়ালে দিয়ে পদ্মজার হাত পা মুছে দিল। তারপর লতিফাকে ডেকে আনে। লতিফা পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়। সে পদ্মজাকে নিয়ে উদ্বিগ্ন। আমির লতিফাকে বলল, কয়দিনে ঠিক হয়ে যাবে। শোন, তোর সাথে কিছু কথা আছে। লতিফা উৎসুক হয়ে তাকায়। আমির বলল, পদ্মজার যত্ন নিবি। রাধাপুরের রঞ্জন মিয়ারে চিনিস না? লতিফা বলল, চিনি। উনি নিজের হাতে বাদামের তেল বানান, খাঁটি বাদামের তেল। পদ্মজা চুলে বাদামের তেল দেয়। ওনার কাছ থেকে সবসময় বাদামের তেল আনবি। আর ওর পিঠের হাড়ে মাঝে মাঝে ব্যথা হয়। ছোটবেলা কোথাও আঘাত পেয়েছে। যখন ঝুঁকে ঝুঁকে হাঁটবে বুঝবি পিঠের হাড়ে যন্ত্রণা হচ্ছে। তখন ধরে নিয়ে সরিষার তেল ডলে দিবি আর গরম সেঁক দিবি। 3 বেলা নিজের দায়িত্বে জোর করে খাওয়াবি। আর পিঠের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবি। লতিফা জানে না তাকে কেন এই দায়িত্ব দেয়া হচ্ছে। সে প্রশ্নও করল না, বাধ্যের মতো মাথা নাড়াল। পদ্মজা আবার মিনমিনিয়ে কাঁদছে। অস্পষ্ট স্বরে পূর্ণাকে ডাকছে। লতিফা পদ্মজার শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল। শাড়ি পাল্টানোর সময় যখন পদ্মজা অর্ধনগ্ন, তখন সে লতিফাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পূর্ণা, পূর্ণা, বোন আমার। লতিফা চমকে গেল। তাকে পদ্মজা পূর্ণা বলছে কেন? পদ্মজার কান্না শুনে আমির ছুটে ঘরে আসে। পদ্মজা আমিরকে দেখেই টেবিল থেকে হারিকেন নিয়ে তার উপর ছুঁড়ে মারে। তারপর চিৎকার করে বলল, খুনি, ধর্ষক, জানোয়ার, জানোয়ার! পদ্মজার চিৎকারে অন্দরমহল কেঁপে ওঠে। হারিকেনের কাচের ওপর ব্যবহৃত প্লাস্টিক আলাদা হয়ে গিয়েছিল। তাই পদ্মজা চিকন তার দিয়ে সেটি জোড়া দেয়। তারের একাংশ খাড়া হয়েছিল। সেই খাড়া অংশ আমিরের চোখের পাশে ঢুকে পড়ে। আরেকটু হলে চোখ গলে যেত। সঙ্গে সঙ্গে আমির মেঝেতে বসে পড়ল। 2-3 ফোঁটা রক্ত বেরিয়ে আসে। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে আসে। পদ্মজা রাগে কিরমির করতে করতে চাদর ছুঁড়ে ফেলে মাটিতে। আমির লতিফাকে বলল, পদ্মজাকে দেখ তুই। তারপর সে অন্য চোখে পথ দেখে সোজা কলপারে চলে যায়। চোখের পাশে আঘাত পেলেও চোখের ভেতর ভীষণ ব্যথা অনুভূত হচ্ছে। খলিল রিদওয়ান সবে মাত্র বাড়ি ফিরেছে। এসেই পদ্মজার চিৎকার শোনে। পদ্মজার চিৎকার কোনো স্বাভাবিক মানুষের মতো না। তাছাড়া তারা দুজনেই পদ্মজাকে ও বাড়িতে কাঁদতে দেখেনি, অস্বাভাবিক আচরণ করতে দেখেছে। খলিল রিদওয়ানকে বলল, এই সেরি পাগল হয়ে গেল নাকি? রিদওয়ান হেসে বলল, আরও আগে হওয়ার কথা ছিল আব্বা। আমিরকে কলপারে দৌড়ে যেতে দেখে রিনুও পিছনে যায়। সে কল চাপে। আমির উন্মাদের মতো চোখে পানি দিতে থাকে। তার চোখ জ্বলে যাচ্ছে। যাক, সে তো এটাই চায়। হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত সব ছারখার হয়ে যাক। পদ্মজা লতিফার হাত খামচে ধরে। তার চোখ মুখ অদ্ভুত দেখাচ্ছে। সে চাপা স্বরে প্রশ্ন করল, আমার বোনকে কে খুন করেছে? কারা দেশে হয়েছে? পদ্মজার চাহনি দেখে মনে হচ্ছে লতিফা যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে পদ্মজা তাকেও খুন করে ফেলবে। লতিফা পদ্মজার সাথে বাড়ি ফেরার পর রিনু লতিফার কাছে ছুটে আসে। সে যা যা শুনেছে সব লতিফাকে বলে। লতিফা এখন সব জানা সত্ত্বেও বলতে চাইছে না। সে বলল, শাড়িটা আগে পিন দাও, ঠান্ডা লাগবো।
পদ্মজা লতিফার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। সে লতিফার হাত খামচে ধরে রাখা অবস্থায় বলল, কি জানো তুমি, বলো আমাকে। যতক্ষণ লতিফার মুখ থেকে কিছু না শুনবে ততক্ষণ লতিফার হাত পদ্মজা ছাড়বে না। তার নখ লতিফার হাতের চামড়া ভেদ করেছে। লতিফা সংক্ষেপে দ্রুত সব বলল। সব শুনে পদ্মজা লতিফার হাত ছেড়ে নিজের হাত নিজে খামচে ধরে। মুখ দিয়ে ই জাতীয় শব্দ করে রাগে কাঁপতে থাকে। লতিফা ভয় পেয়ে যায়। সে পদ্মজার মাথায় হাত রাখে। পদ্মজা দুই হাত এক ঝটকায় সরিয়ে দেয়। লতিফা দূরে সরে আসে। পদ্মজা শূন্যে তাকিয়ে নিজেকে স্থির করল। তারপর চুপচাপ শাড়ি পরে শুয়ে পড়ে। লতিফা ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসল। ঘণ্টাখানেক পার হওয়ার পর আমির ঘরে আসে। আমিরকে দেখে লতিফা বেরিয়ে যায়। আমির এক চোখে ঝাপসা দেখছে। সে ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসল। চোখ ঘুরিয়ে ঘরের চারপাশ দেখে আবিষ্কার করল পুরো ঘর জুড়ে গাঢ় বিষাদের ছায়া। এ ঘরে আনন্দরা আসে না অনেক দিন। আমির দীর্ঘশ্বাস ছেড়ে পদ্মজার পায়ের আঙ্গুল ফুটিয়ে দিল। কাঁদতে ইচ্ছে করছে তার, ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। মৃদুলের মতো হাউমাউ করে যদি কান্না করা যেত। আমির ঠোঁট কামড়ে ধরে। দুই গাল বেয়ে আষাঢ়ের বৃষ্টি নামে। সেই বৃষ্টিতে পদ্মজার দুই পা স্নান করে। তাদের জীবনের সব সুর ছন্দ এক থাবায় কে ছিনিয়ে নিল। কেন হলো না দীর্ঘ সংসার? তবে কেন হয়েছিল পাপ পবিত্রের মিলন? শূন্যে অভিযোগ তুলেও উত্তর মিলে না। আমির তার চোখের জল মুছে ফেলল। তারপর পদ্মজার পাশে গিয়ে শুয়ে পড়ে। একবার ভাবল পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরবে। আবার ভাবল যদি পদ্মজার ঘুম ভেঙে যায় পাশেও শুয়ে থাকতে পারবে না। তাই চুপচাপ দূরত্ব রেখে শুয়ে থাকে। শেষ রাতে পদ্মজা ঘুমের মধ্যে কেঁদে ওঠে। সে স্বপ্নে শুধু রক্ত দেখছে। রক্তের সাগর, রক্তের নদী, রক্তের পুকুর। পদ্মজা ভয়ে চট করে চোখ খোলে। সে ঘুমাচ্ছে না, বরং বারবার পূর্ণার সাথে সাক্ষাৎ করছে। পাশ ফিরে দেখে আমির শুয়ে আছে। তার চোখ দুটি বোঝা। গত দিনগুলোতে সে ঘুমায়নি। পদ্মজার সংস্পর্শে আসতেই তাকে ঘুম জেঁকে ধরেছে। পদ্মজা আমিরকে দেখে থমকায়। আমিরের এক চোখ ফুলে গেছে। পদ্মজা আলতো করে আহত স্থান ছুঁয়ে দেয়। কি যেন মনে পড়তেই অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আমির চোখ খুলল। সে পদ্মজার পিঠের ওপর নির্বিকারভাবে চেয়ে রইল। ফজরের আজানের সুর ভেসে আসে কানে। বিষাদ রাঙা ভোরের আলো ঝাঁপিয়ে পড়ে ঘরের ভেতর। আমির উঠে বসে। পদ্মজা আবার ঘুমিয়েছে। ঘুমের মাঝে বিড়বিড় করছে। আমির কান পেতে শোনে পদ্মজা পূর্ণাকে কিছু বলছে। সে তার পায়জামার পকেট থেকে লাল খামটি বের করে বালিশের কাভারের ভেতর রেখে দিল। তারপর বিছানা থেকে নেমে পদ্মজার মুখের সামনে চেয়ার নিয়ে বসল। ভোরের মায়াবী আলোয় পদ্মজার বিষণ্ণ মুখটা আরও বিষণ্ণ দেখাচ্ছে। আমির সাবধানে পদ্মজার কপালে চুমু দিল, হাতে চুমু দিল। তারপর মিষ্টি করে হেসে বলল, তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আবার তোমার পিছু নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি গল্প পড়ে শোনানোর চেষ্টা করি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে যেন ভুলবেন না, এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।